হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা গত ভিডিওতে ফাংশন পড়তেছিলাম। আজকে আমাদের ফাংশনের পার্ট 2। সো আজকের ভিডিওতে আমরা তাহলে কি নিয়ে কথা বলব? আমরা যে ফাংশনের আর্গুমেন্ট পড়েছিলাম, সেই আর্গুমেন্টের কয়েকটা টাইপ আছে। সেই টাইপগুলো আমরা আজকে দেখব। অ্যান্ড দেন আমরা রিকারশন ফাংশন দেখব এবং আমরা ল্যামডা ফাংশন দেখব। সো আপনি যদি এই ৩ টা পার্টিকুলার টপিকে বস হতে চান তাহলে আজকের ভিডিও আপনি কন্টিনিউ করতে পারেন। সো চলুন শুরু করি। বরাবরের মতো আমরা আজকেও একটা পিডিএফ প্রোভাইড করছি আপনাদের জন্য। সো অবশ্যই আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন এবং সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করবেন, ঠিক আছে? সো ডাউনলোড করার পরে আচ্ছা আমরা পিডিএফ দেখব না, আমরা হচ্ছে ডিরেক্ট কোর্স সেলে চলে যাই। সেটা হচ্ছে আমরা কোল্যাবে চলে আসছি, হ্যাঁ? আমরা ডিরেক্ট কোল্যাবে চলে আসলাম। এখানে আসার পরে আমরা টেক্সট সেল ওপেন করব। এখানে আমরা বলবো নরমালি আমরা যে আর্গুমেন্টসটা আছে সেই আর্গুমেন্টসটা আমরা আরেকটু দেখি, ঠিক আছে? সো আমি হচ্ছে আর্গুমেন্টস নামে একটা সেল ওপেন করলাম। করার পর আমি হচ্ছে এখানে আমরা অলরেডি আর্গুমেন্ট কি জানি, তারপরেও আমরা হচ্ছে আর্গুমেন্টটা আরেকবার দেখব। তার জন্য আমি একটা ফাংশন তৈরি করব। তো তার নাম দিব আমি myfunc এবং এখানে আমি হচ্ছে সাপোজ একটা ভ্যারিয়েবল দিব। সেই ভ্যারিয়েবলটা হচ্ছে নেম অ্যান্ড দেন আমি এখানে প্রিন্ট ফাংশন একটা প্রিন্ট ফাংশনকে কল করব। সেখানে আমি দিব সাপোজ হ্যালো এবং হচ্ছে আমি একটা এফ স্ট্রিং তৈরি করলাম। সেখানে আমি নেমকে পাস করলাম, ঠিক আছে? এর ফলে কি হলো? এর ফলে আমার হচ্ছে একটা ফাংশন তৈরি হলো যেটার নাম হচ্ছে মাই ফাংশন এবং আমরা দেখতেছি তার মধ্যে একটা প্যারামিটার আছে। দ্যাট মিনস যখন আমি ফাংশনটাকে কল করব তখন আমার এই ফাংশনটা একটা আর্গুমেন্ট এক্সপেক্ট করবে, রাইট? সো যখন আমরা ফাংশনটা তৈরি করতেছিলাম তখন আমরা তাকে বলতেছিলাম এই ভ্যারিয়েবলটাকে বলতেছিলাম প্যারামিটার। আর যখন আমরা ফাংশনটাকে কল করব তখন আমি যে ভ্যালুটাকে পাস করব সেটাকে আমরা বলবো আর্গুমেন্ট, ঠিক আছে? সো এক্স্যাক্টলি এখানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের যে নেমটা আছে সেটা হচ্ছে সেটাকে আমরা বলতেছি প্যারামিটার, রাইট? প্যারামিটার। বাট যখন আমি তাকে কল করতেছি, তার মানে আমি কল করব কিভাবে? জাস্ট ফাংশনের নাম দিয়ে আমরা কল করব, ঠিক আছে? সো মাই ফাঙ্ক আমি কল করলাম এবং তার মধ্যে আমি একটা ভ্যালু দিলাম। সাপোজ আমার ভ্যালুটা কি হবে? সো আমি ভ্যালুটা দিচ্ছি সালাম। তো এই যে সালাম যে ভ্যালুটা আমি পাস করতেছি এখানে, এটাকে আমরা বলবো কি? এটাকে আমরা বলবো আর্গুমেন্ট, ঠিক আছে? তো এটাকে আমরা বলবো আর্গুমেন্টস, রাইট? সো এখন কথা হচ্ছে তাহলে আমি যদি এটাকে এক্সিকিউট করি তাহলে আমরা সবাই জানি এটা কি হবে। সো বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে মাই ফাংশনকে থেকে সে কি করবে? সে হচ্ছে মেইন আমাদের হচ্ছে কি বলে? আ মেইন হচ্ছে আমাদের ব্লক থেকে এক্সিকিউট করা শুরু করবে। সো আমাদের মেইন ব্লকে দেখতেছি যে আমরা হচ্ছে এখানে একটা মাই ফাংশন কে কল করতেছে। তার মানে সে কি করবে? উপরে দেখবে মাই ফাংশন কোথাও আছে কিনা। সো দেখতেছে হ্যাঁ, এখানে মাই ফাংশন আছে। সে এখানে চলে আসবে এবং এখানে দেখতেছে যে সে একটা মাত্র আমাদের হচ্ছে আর্গুমেন্ট এক্সপেক্ট করতেছে। সো আমরা দেখেন আমরা কিন্তু একটা আর্গুমেন্টই আমরা পাস করছি অ্যাজ এ স্ট্রিং। সো এই সালাম তখন কি করবে? এই নেমের মধ্যে আসবে। আসার পরে সে ভিতরে ঢুকবে। ভিতরে ঢোকার পরে সে দেখতেছে যে একটা প্রিন্ট ফাংশন কল করা হয়েছে। সেখানে হচ্ছে হ্যালো লেখাটা উঠলো। তারপরে হচ্ছে আমাদের কি হবে? এখানে নেমের মধ্যে যে ভ্যালুটা ছিল যেটা ছিল সালাম সেটা কিন্তু এখানে বসে যাবে। কেন? কারণ হচ্ছে এখানে এফ স্ট্রিং ফরম্যাটটা ইউজ করা হয়েছে, রাইট? সো আমি যখন এটাকে এক্সিকিউট করব তাহলে আমরা অবশ্যই হ্যালো সালাম দেখার কথা। সো আমরা এক্সিকিউট করি। আমি হচ্ছে কানেক্ট করি নাই বরাবরের মতো। যাই হোক একটু টাইম নিক। এটা হচ্ছে কানেক্ট হবে এখানে। ওয়েল, হ্যালো সালাম। অলরাইট। সো এতটুকু আমরা সবাই বুঝি, তাই না? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ আর্গুমেন্টস নিয়ে কথা বলব। ডিফারেন্ট টাইপ অফ আর্গুমেন্টস। আচ্ছা, ফর এক্সাম্পল আমরা একটা কোড সেল ওপেন করি। এখানে ওপেন করার পর আমরা একটা ফাংশন তৈরি করলাম। সেই ফাংশনের নাম দিলাম func ফাঙ্ক এবং এর মধ্যে আমি ৩ টা মাত্র প্যারামিটার দিলাম, রাইট? a b c আমি ৩ টা প্যারামিটার দিলাম এবং আমি হচ্ছে প্রিন্ট করতেছিলাম যে a এর ভ্যালু কি হবে, b এর ভ্যালু কি হবে, c এর ভ্যালু কি হবে, এগুলো আমি হচ্ছে প্রিন্ট করতেছি, ঠিক আছে? f স্ট্রিং এর মাধ্যমে। এতটুকু তো আমরা সবাই বুঝি। সো আমি ভ্যালু হিসেবে পাস করলাম ১০, ২০, ৩। অর্থাৎ এগুলো আমাদের আর্গুমেন্ট হিসেবে কিন্তু পাস হবে। এন্ড আমি যদি কোডটাকে এক্সিকিউট করি আমরা সবাই জানি কি হবে? a is equal to 10 আসবে, b is equal to 20 আসবে এবং c is equal to 30 আসবে। সো লেটস এক্সিকিউট ইট। ওকে, সো আমরা দেখতেছি ইয়েস a is equal to 10, b is equal to 20 এবং c is equal to 30 আসছে। এখন কথা হচ্ছে এখানে আমি a এর মধ্যে 10 চাচ্ছিলাম, b এর মধ্যে 20 চাচ্ছিলাম, c এর মধ্যে 30 চাচ্ছিলাম এবং সেই অনুযায়ী আমি 10, 20, 30 কিন্তু আমরা একটা পজিশন আকারে দিছি। হোয়াট ইফ আমরা হচ্ছে এখন a এর মধ্যে চাচ্ছি 30। সো a এর মধ্যে যদি আমি 30 চাই, b এর মধ্যে যদি আমি কি চাই বলেন তো? 20 চাই, c এর মধ্যে যদি আমি 10 চাই, তাহলে আমি কিভাবে করব? আমি চাচ্ছি কি বলেন? আমি চাচ্ছি a এর মধ্যে 30 চাচ্ছি, b এর মধ্যে 20 চাচ্ছি এবং c এর মধ্যে 10 চাচ্ছি। মানে উল্টা হিসেবে চাচ্ছি আরকি এখানে। তাহলে আমি কি করব?
তাহলে আমি কি করব বলেন তো? হ্যাঁ, আপনি বলতে পারেন, হ্যাঁ আমরা তো এইভাবে বলতে পারি, আমরা তো এইভাবে কল করতে পারি। তখন আমরা হচ্ছে 30 আমি a এর মধ্যে দিব, তারপর হচ্ছে আমাদের 20 আমরা হচ্ছে b এর মধ্যে দিব, তারপর 10 আমি c এর মধ্যে দিব। সো এই ওয়েতে যদি আমি কোডটাকে এক্সিকিউট করি, সেক্ষেত্রে তো আমরা a এর মধ্যে 30 পাবো, b এর মধ্যে 20 পাবো, c এর মধ্যে 10 পাবো, তাই নয় কি? হ্যাঁ তাই। সো আমরা একটা জিনিস এখানে বুঝতে পারতেছি কি, আমি মনে করেন আমি এটাই চাচ্ছি, অর্থাৎ a এর মধ্যে আমি 30 চাচ্ছি, b এর মধ্যে আমি 20 চাচ্ছি এবং c এর মধ্যে 10 চাচ্ছি। কিন্তু আমি ফাংশনটাকে এভাবে কল করতেছি না। আমি ফাংশনটাকে যেভাবে কল করতেছি সেটা হচ্ছে আপনার সাপোজ আমি এভাবে কল করতেছি 20, তারপর হচ্ছে 30, তারপর হচ্ছে 10। তখন আমাদের কি হবে? আমি চাচ্ছি a এর মধ্যে 30, b এর মধ্যে 20 এবং c এর মধ্যে 10। বাট আমি ফাংশনটাকে কল করতেছি এভাবে। অর্থাৎ আমি যখন আর্গুমেন্টকে পাস করতেছি, তখন আমি হচ্ছে মানে অন্য একটা সিরিয়াল মেইনটেইন করতেছি। তাহলে কি আমাদের আদৌ এর মধ্যে 30 থাকবে? না। এখন কিন্তু আমাদের a এর মধ্যে 20 চলে আসছে, b এর মধ্যে 30 চলে আসছে এবং c এর মধ্যে 10 চলে আসছে। দ্যাট মিনস আমরা বুঝতেছি আমাদের আর্গুমেন্ট আমরা যেভাবে পাস করতেছি, সেই অনুযায়ী কিন্তু আমাদের আমাদের এই আর্গুমেন্টগুলো হচ্ছে এই প্যারামিটারের মধ্যে অ্যাসাইন হচ্ছে এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের ফাংশনটা এক্সিকিউট হচ্ছে। তাই নয় কি? এক্স্যাক্টলি। সো এই যে আমরা যেভাবে আমরা ফাংশনটাকে কল করতেছি, আমরা যেই পজিশনে যে ভ্যালুটা দিচ্ছি, সেই ভ্যালুটাই কিন্তু আমাদের হচ্ছে এক্স্যাক্টলি সেই প্যারামিটারের মধ্যে পাস হচ্ছে। এইজন্য এটাকে আমরা বলবো পজিশনাল আর্গুমেন্ট। কি বলবো? আমরা বেসিক্যালি এখানে কিন্তু পজিশনাল আর্গুমেন্ট হিসেবে পাস করতেছি। এটাকে বলা হয় পজিশনাল আর্গুমেন্ট। তার মানে আমি পজিশনে যে আর্গুমেন্টটাকে পাস করতেছি, সেই পজিশনে যে প্যারামিটারটা ছিল, সেই প্যারামিটারের ভিতরে সেই আর্গুমেন্টটা পাস হচ্ছে। এবং সেই অনুযায়ী পরবর্তীতে আমাদের ফার্দার ফাংশনটা এক্সিকিউট হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা তাহলে কি করতে পারি? আমি যদি জানি এই ফাংশনের প্যারামিটারগুলো কি, কি, তাহলে আমি ফাংশনটাকে এভাবে কল করতে পারি? দেখি তো আমি এভাবে কল করা যায় কি? যে আমি চাচ্ছি A এর মধ্যে চাচ্ছি আমি 20, B এর মধ্যে আমি চাচ্ছি 30 এবং C এর মধ্যে আমি চাচ্ছি বলেন তো কত? 10। আমি কি এভাবে কল করতে পারবো? দেখি তো আমি এক্সিকিউট করে দেখি। হ্যাঁ, আমি যদি এক্সিকিউট করি তাহলে আমি দেখতেছি এক্স্যাক্টলি A এর মধ্যে 20, B এর মধ্যে 30 এবং C এর মধ্যে 10। তার মানে আমি উইথ প্যারামিটারের সাথে কিন্তু আমি ভ্যালুটাকে পাস করতেছি। মানে আর্গুমেন্টটাকে পাস করতেছি। মানে আমি আর্গুমেন্ট এবং প্যারামিটার একসাথে পাস করতেছি। দ্যাট মিনস এটাকে আমরা বলতেছি কি ভ্যালু পেয়ার। আমরা যখন ডিকশনারি সম্পর্কে হালকা ধারণা নিয়েছিলাম তখন আমরা জানি। সো এটা হচ্ছে আমাদের কি, এ ইটসেলফ কি এবং এই যে 20 এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। তার মানে আমি প্যারামিটার জানি, কোন প্যারামিটারে কোন ভ্যালু যাবে সেক্ষেত্রে আমি সেটা বলতে পারবো না। তার মানে এখন যখন ফাংশনটাকে যেভাবেই কল করি না কেন, আমি যদি এই সিরিয়ালটা নাও মেনটেন করি, দেখেন তো আমি কি করি? আমি হচ্ছে সিরিয়াল মেনটেন করলাম না। সো আমি চাচ্ছি আমি চাচ্ছি সাপোজ আমি চাচ্ছি 10, তারপর আমি চাচ্ছি সাপোজ চাই নাই, চাইছি, তারপর হচ্ছে সাপোজ চাচ্ছি যে আমি 30, তারপর হচ্ছে আমি আবার আমি দিলাম 20। সো এই ওয়েতে যদি আমি কল করি, আমাদের স্টিল কিন্তু এই দেখেন এর মধ্যে আমি 30 বলে দিছি। তার মানে আমি এখন শুরুতে যদি 10 দিছি, এই 10 কিন্তু আমাদের এর মধ্যে যাবে না। a=30, অর্থাৎ আমরা কি করতেছি? আমরা প্যারামিটার সহকারে আর্গুমেন্টটাকে পাস করতেছি। এটাকে বলা হয় কিওয়ার্ড আর্গুমেন্ট। কিওয়ার্ড আর্গুমেন্ট আমরা কেন বলতেছি? তার কারণ আমরা কিওয়ার্ড এবং একই সাথে আমরা যে আর্গুমেন্টটা সেটা পাস করতেছি। সো এই কলিংটাকে আমরা বলবো কিওয়ার্ড আর্গুমেন্ট কলিং। তো দেখেন আমি এর আগে যেটাকে কল করতেছিলাম সেটা হচ্ছে আমাদের পজিশন, মানে আমরা যেভাবে কল করতেছি আমরা কিন্তু কিওয়ার্ডটাকে ইউজ করতেছিলাম না। এতে আমরা কি করতেছি? আমরা জাস্ট একটা পজিশন মেনটেন করতেছি। তো শুরুতে যেই পজিশনে যেই প্যারামিটার ছিল সেই প্যারামিটারে সেই ভ্যালুটা গেছে। যখন আমরা কিওয়ার্ড আর্গুমেন্ট ওয়েতে কল করতেছি তখন কিন্তু আমাদের পজিশনটা ম্যাটার করতেছে না। দেখেন আমাদের পজিশনটা ম্যাটার করতেছে না, সি এর মধ্যেই কিন্তু 10 যাবে। আচ্ছা এখানে বলতেছে কিওয়ার্ড আর্গুমেন্ট রিপিটেড। আচ্ছা আমরা এখানে একটা ভুল করছি যে কিওয়ার্ড আর্গুমেন্ট রিপিটেড করতেছে, কারণ কি আমরা দেখেন একই ফাংশনের মধ্যে যখন আপনি আর্গুমেন্ট পাস করবেন, একই কি কিন্তু আপনার রিপিট হবে না। এটা হতে পারবে না। যদি হয় তাহলে আপনাকে কি করবে? কিওয়ার্ড আর্গুমেন্ট রিপিটেড এই এররটা দিবে। সো আমরা এখানে চাইছিলাম বি দিতে, বাট আমরা সি দিয়েছি আনফরচুনেটলি। এখন যদি আমি কোডটাকে এক্সিকিউট করি তাহলে আমরা দেখতেছি ইয়াপ এক্স্যাক্টলি আমাদের a কিন্তু 30, যদিও আমি a সেকেন্ড পজিশনে কল করতেছিলাম, b আমি হচ্ছে থার্ড পজিশনে দিচ্ছি, বাট b কিন্তু আমাদের 20 আসতেছে থার্ড পজিশন থেকে নিয়ে সেকেন্ডে, রাইট? দ্যাট মিনস একটা জিনিস আমি বুঝতে পারতেছি, আমি যদি কিওয়ার্ড এবং আমি যদি কিওয়ার্ড প্লাস হচ্ছে আর্গুমেন্ট একসাথে কল করি সেক্ষেত্রে আমাদের পজিশন ম্যাটার করে না।
এবং আমি যদি হচ্ছে কিওয়ার্ড না দিয়ে আর্গুমেন্ট পাস করি, সেক্ষেত্রে আমাদের পজিশন ম্যাটার করতেছে। কোন পজিশনে আমি কোনটা দিচ্ছি সেই অনুযায়ী সে প্যারামিটারে অ্যাসাইন হচ্ছে। এক্স্যাক্টলি। সো এই যে আমি কলিংটাকে বলতেছি, এটাকে বলা হয় কিওয়ার্ড আর্গুমেন্ট কলিং। আর এটাকে আমরা যে এই যে ফাংশন আমি কল করতেছি, এটাকে আমরা বলতেছি পজিশনাল কলিং, পজিশনাল আর্গুমেন্ট কলিং। সো তার মানে আমি বুঝতেছি, আমি যে ফাংশনটা তৈরি করলাম, এখানে যে ফাংশনটা তৈরি করলাম, এই ফাংশনটাকে আমরা কি বলবো? এই ফাংশনটা যে আর্গুমেন্টগুলোকে নিবে, সেই আর্গুমেন্টগুলোকে আমরা কি বলবো? কোন টাইপের আর্গুমেন্ট বলবো? এক্স্যাক্টলি বোথ। এই ফাংশনের আর্গুমেন্টগুলোকে আমরা বলতে পারবো এগুলা পজিশনাল আর্গুমেন্টও, এগুলা কিওয়ার্ড আর্গুমেন্টও। কেন পজিশনাল আর্গুমেন্ট? কারণ আমরা পজিশনাল ওয়েতে আমরা আর্গুমেন্টগুলো পাস করতেছিলাম, তাতে ফাংশনটা কাজ করতেছে। এমনকি আমরা আর্গুমেন্ট এবং হচ্ছে কিওয়ার্ড একই সাথে কল করতেছি, সেই ওয়েতেও কিন্তু আমাদের ফাংশনটা কাজ করতেছে। তাই এটাকে আমরা বলবো কিওয়ার্ড এবং পজিশনাল দুই টাইপের আর্গুমেন্ট। কিন্তু এই আর্গুমেন্টটা হচ্ছে আমরা দুইটা টাইপই সাপোর্ট করতেছে। হোয়াট ইফ আমি চাচ্ছি যে এই যে আমি আর্গুমেন্টগুলো দিব, সেই আর্গুমেন্টগুলো শুধুমাত্র পজিশনাল হবে। তার মানে আমি যখন এভাবে কল করব, সে এভাবে নিবে না, সে শুধুমাত্র পজিশনাল ওয়েতেই নিবে। তখন আমরা ফাংশনটাকে কিভাবে তৈরি করব, বা এই আর্গুমেন্টগুলোকে কিভাবে সেট আপ করবো? এমনভাবে সেট আপ করলে আমাদের ফাংশন কলিং এর সময় শুধুমাত্র পজিশনাল আর্গুমেন্টেই সে অ্যালাউ করবে, সে কোনো কিওয়ার্ড আর্গুমেন্ট অ্যালাউ করবে না। এক্স্যাক্টলি। তখন আমরা কি করব? তখন আমরা যেটা বলবো, এটাকে আমরা বলবো পজিশনাল অনলি। কি বলবো? পজিশনাল অনলি আর্গুমেন্টস। কি বললাম? পজিশনাল অনলি আর্গুমেন্টস। তাহলে আমরা বলতেছি কি, আমরা একটা ফাংশন তৈরি করব ডেফ ফাংক, এবং সেই ফাংশনের ভিতরে আমি হচ্ছে এ, বি এবং সি নিচ্ছি। নেওয়ার পরে একই কথা আমি প্রিন্ট করতেছি। ওকে, সো আমি প্রিন্ট করলাম, আগেরটাই প্রিন্ট করলাম, আগের ফাংশনটাই। এখন আমি যেটা বলতেছি সেটা হচ্ছে, আমি তো এই ফাংশনটা আগেও দেখলাম, আমি এখানে দেখতে চাচ্ছি না এইভাবে আমি যাতে কল না করতে পারি, আমি শুধুমাত্র পজিশনাল অনলি হবে, আমার ফাংশনটা শুধুমাত্র পজিশনাল অনলি হবে। দ্যাট মিনস আমি শুধুমাত্র আর্গুমেন্ট যেগুলো পাস করব সেগুলো হচ্ছে আমাদের পজিশনাল অনলি হবে। দ্যাট মিনস পজিশনাল ওয়েতে কিন্তু সে আমাদের যে প্যারামিটারগুলো আছে সেগুলোর মধ্যে পাস হবে, কোনো আর্গুমেন্ট আমি পাস করতে পারবো না। তো এতটুকু পর্যন্ত আমরা জানি। আমি যদি এটাকে এক্সিকিউট করি, এটা কিন্তু পারফেক্টলি কাজ করবে। যে আমি শুরুতে যেটা দিয়েছি সেটা এ তে যাবে, দেখেন একবার এ তে গেল 10, তারপরে গেল 30, তারপরে গেল 20, 10 30 20। একই কথা বিতে আমি যে পজিশনে দিয়েছি সেই পজিশনে। বাট আমি কখনো কি করতে পারবো না? ইয়েস, আমি কখনো এইভাবে আমাদের যে কিওয়ার্ড আর্গুমেন্টস কলিং সেটা আমি কল করতে পারবো না। দেখেন C30 দিলাম 20, এবং আমি সাপোজ বি দিলাম আমি হচ্ছে 30। সো আমি যদি এটাকে এক্সিকিউট করি, আমাদের কিন্তু এখানে রং খাবে। ওয়েল, সো এটা আমাদের দিচ্ছে, আচ্ছা হ্যাঁ এটা তো দিচ্ছি, এটা তো দিবেই। তার কারণ কি, আমরা তো এখানে কোনো ফরম্যাটিং করি নাই, আমরা তো এটাকে বলি না যে এটা হচ্ছে আমাদের পজিশনাল অনলি আর্গুমেন্ট হবে। ওকে, তাহলে আমরা কিভাবে সেটা করতে পারি? পজিশনাল অনলি আর্গুমেন্ট আপনি যদি বলতে চান, আপনি যখন ফাংশনটাকে ডিফাইন করতেছেন তখন আপনাকে বলে দিতে হবে, হ্যাঁ আমার এই আর্গুমেন্টগুলো পজিশনাল অনলি হবে। দ্যাট মিনস যে আর্গুমেন্টগুলো আসবে সেগুলো আমাদের অবশ্যই শুধুমাত্র পজিশনাল অনলি হবে। এটা বলার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি সবশেষ আর্গুমেন্টের পরে একটা কমা দিবেন, কমা দেওয়ার পরে জাস্ট একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন। কি বললাম? কমা দেওয়ার পরে জাস্ট একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন। যদি এটা দেন তাহলে আপনি কখনো ফাংশনকে এভাবে কল করতে পারবেন না, অর্থাৎ কিওয়ার্ড আর্গুমেন্ট হিসেবে আপনি আর্গুমেন্টগুলোকে পাস করতে পারবেন না। তাহলে আমি যদি সেটা করতে না পারি, আমি যদি তাহলে এই কোডটাকে এক্সিকিউট করি, তাহলে আমাদের এই লাইনটাতে আমরা কি খাওয়ার কথা? এরর খাওয়ার কথা। তাহলে আমি যদি একে এক্সিকিউট করি, তাহলে দেখেন আমাকে বলতেছে টাইপ এরর, ফাংশন গট সাম পজিশনাল অনলি আর্গুমেন্টস পাসড অ্যাজ কিওয়ার্ড আর্গুমেন্টস। বলতেছে কি, আমাদের যে পজিশনাল অনলি আর্গুমেন্টগুলো আছে, আমরা যে এই যে যেমন 10 20 এবং 30, এগুলো শুড বি পজিশনাল অনলি আর্গুমেন্টস, বাট এটা পাস হয়েছে কিভাবে? কিওয়ার্ড আর্গুমেন্টস হিসেবে। এটা হওয়া যাবে না। সো আমি যদি কোডটাকে কমেন্ট করে ফেলি, বাকিগুলো কিন্তু আমাদের পজিশনাল অনলি, এবং আমরা কিওয়ার্ডগুলো আমরা কিন্তু আর্গুমেন্টগুলোও পাস করছি পজিশনাল ওয়েতে। দ্যাট মিনস এটা কাজ করবে। একই কথা আমরা যদি আপনার শুধুমাত্র কিওয়ার্ড অনলি আর্গুমেন্ট, সাপোজ আমি হচ্ছে চাচ্ছি না কোনো পজিশনাল ওয়েতে, আমি কোনো পজিশনাল ওয়েতে আর্গুমেন্টকে পাস করতে চাচ্ছি না, আমি শুধুমাত্র কি করতে চাচ্ছি? কিওয়ার্ড অনলি আর্গুমেন্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আচ্ছা আমরা হচ্ছে তাহলে কিওয়ার্ড অনলি আর্গুমেন্টস, কিওয়ার্ড অনলি আর্গুমেন্টস। সো এখন আমি একটা কোড সেল ওপেন করি,
ওপেন করার পরে এখানে আমি সেম ফাংশনটাকে নিলাম, এখানে কপি করে পেস্ট করলাম। সো এইটা তো আমাদের কি, এটা তো আমাদের পজিশনাল অনলি আর্গুমেন্টস। কিভাবে বুঝলাম? আমরা যখন ফাংশনটা ডিফাইন করতেছিলাম তখন আমরা সবশেষ প্যারামিটারের পর একটা কমা দিলাম, তারপর একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম। বাট এখন আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি এখন কিওয়ার্ড অনলি আর্গুমেন্ট। দ্যাট মিনস এইভাবে পজিশনাল ওয়েতে আমি কল করতে চাচ্ছি না। আমি জানি আমাদের যেই আর্গুমেন্টগুলো পাস করা হবে ফিউচারে, সেই আর্গুমেন্টগুলো কিওয়ার্ড অনলিতে হতে হবে। মানে সেই আর্গুমেন্টগুলো পাস করার সময় কিওয়ার্ডটা মেনশন করতে হবে। দ্যাট মিনস আমি চাচ্ছি এই যে এখানে যে আর্গুমেন্টগুলো আসবে সেগুলো কিওয়ার্ড অনলি হবে। এটা করার জন্য আপনাকে কি করতে হবে? এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, সর্বশুরুতে প্যারামিটারের একদম শুরুর প্যারামিটারটা সেটা হচ্ছে একটা অ্যাস্টেরিস্ক সাইন দিতে হবে। এই যে সিম্বলটা আমরা মাল্টিপ্লিকেশনের জন্য ইউজ করছি, এটাকে আমরা বলি অ্যাস্টেরিস্ক সিম্বল ইন প্রোগ্রামিং। এটা দেওয়ার পর আপনাকে একটা কমা দিতে হবে। তো আপনি যখনই শুরুর প্যারামিটারটা অ্যাস্টেরিস্ক তারপর একটা কমা দিচ্ছেন, তখনই আপনার এই ফাংশনটা যখন আমরা কল করব, এর ফলে আমরা যে আর্গুমেন্টগুলো পাস করব সেই আর্গুমেন্টগুলো আর পজিশনাল থাকবে না। পজিশনাল যদি আমরা কল করি তাহলে কি করবে, এই ফাংশনটা আমাকে এরর প্রোভাইড করবে। কারণ কি, এই অ্যাস্ট্রিক এবং কমার মাধ্যমে আমি বলে দিলাম এই ফাংশনের মধ্যে যেই আর্গুমেন্টগুলো আসবে সেগুলো হবে আমাদের কি, সেগুলো হবে আমাদের কিওয়ার্ড অনলি আর্গুমেন্টস। দ্যাট মিনস তখন কিন্তু আমাদের এই যে পজিশনাল অনলি এইটা কিন্তু আর অ্যালাউ করবে না। সো আমি যদি এই দুটাকে কমেন্ট আউট করে এটাকে যদি আমি কি বলে কমেন্ট উঠায় ফেলি এটা থেকে, তাহলে আমি এখন এক্সিকিউট করে যদি দেখি, তাহলে আমি দেখতেছি এটা পারফেক্টলি কাজ করতেছে। দেখেন a is equal to 10, c is equal to 20 এবং b is equal to 30। ইভেন তো আমি c is equal to 20 সেকেন্ডে দিছি, বাট এটা কিন্তু আমাদের এই যে ফাংশন সেই ফাংশনের প্যারামিটার অনুযায়ী কিন্তু সেটা অটোমেটিক্যালি হয়ে গেছে, রাইট? এক্স্যাক্টলি। বাট আমি চাইলে কিন্তু এভাবে কল করতে পারবো না। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই যে ফাংশনটা আছে, মানে ফাংক নামক যে ফাংশনটা আছে, সেই ফাংশনের মধ্যে আপনার এই যে আপনি আর্গুমেন্টগুলো পাস করছেন সেগুলো এইভাবে পাস করা যাবে না। তার কারণ কি, এই ফাংশনটা এক্সপেক্ট করতেছে শুধুমাত্র কিওয়ার্ড অনলি আর্গুমেন্ট। সো আমি যদি এটাকে এক্সিকিউট করি তাহলে ইট শুড গিভ আস এরর। এক্স্যাক্টলি, এটা আমাকে বলতেছে কি, ফাংক টেকস 0 পজিশনাল আর্গুমেন্টস বাট 3 ওয়্যার গিভেন। বলতেছে এই ফাংশনটা আপনার একটাও পজিশনাল আর্গুমেন্টস কি করে না, এক্সপেক্ট করে না, বাট 3টা দেওয়া হয়েছে। এক্স্যাক্টলি, আমি দেখতেছি এই যে আমি অ্যাস্ট্রিক এবং কমার মাধ্যমে বলে দিচ্ছি, কিন্তু এটা কোনো পজিশনাল অনলি আর্গুমেন্টস কিন্তু সে নিবে না, বাট আমরা 3টা দিয়ে দিচ্ছি। ঠিক আছে? সো এই ওয়েতে আমরা কি করতে পারি, আমরা আমাদের মতো করে আর্গুমেন্টগুলা কিভাবে যাবে ইউজারের কাছ থেকে আমরা সেভাবে নিতে পারি। অর্থাৎ পজিশনাল অনলি হবে নাকি শুধুমাত্র আমাদের কিওয়ার্ড অনলি হবে। এই জাস্ট সিম্পল আপনার কমা ফরওয়ার্ড সবগুলো প্যারামিটারের পরে পজিশনাল অনলি বোঝার জন্য, এবং স্ট্রিক কমা সবগুলো প্যারামিটারের আগে আমরা যদি ডিফাইন করে দিই তাহলে আমরা বুঝতে পারবো কোনটা আমাদের পজিশনাল অনলি হবে এবং কোনটা আমাদের কিওয়ার্ড অনলি হবে। আচ্ছা, এখন আরেকটা কথা আছে, আমরা হচ্ছে এই দুটাকে কম্বাইন করতে পারি। আমরা কি করতে পারি, এই দুটাকে কম্বাইন হিসেবেও আমরা প্যারামিটার ডিফাইন করতে পারি, যে কম্বাইন পজিশনাল অ্যান্ড কিওয়ার্ড অনলি প্যারামিটার। কি বললাম, আমরা চাইলে পজিশনাল অনলি এবং কিওয়ার্ড অনলি প্যারামিটারকে কম্বাইন করতে পারি। কিভাবে? তার জন্য আমরা একটা ফাংশন তৈরি করব। আমরা হচ্ছে কম্প নামে একটা ফাংশন তৈরি করলাম। করার পরে এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, মনে করেন আমার কিছু প্যারামিটার আছে, যেমন a, তারপর হচ্ছে b, তারপর হচ্ছে c। এই 3টা প্যারামিটারের যেই আর্গুমেন্টগুলো আসবে সেগুলো হচ্ছে আমাদের শুধুমাত্র পজিশনাল অনলি হবে। কি হবে? শুধুমাত্র পজিশনাল অনলি। সো পজিশনাল অনলি হওয়ার জন্য আমরা কি করতে পারি, সিনট্যাক্সটা কি ছিল, সবগুলো প্যারামিটারের শেষে একটা কমা আর একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। দ্যাট মিনস এগুলো হচ্ছে আমাদের এখন এ বি সি। আমরা যখন এই ফাংশনটাকে কল করব, কম ফাংশনটাকে কল করব, এ বি সি, এটার জন্য আমাদের কি করতে হবে, পজিশনাল অনলি আর্গুমেন্ট পাস করতে হবে। তাহলে আমরা বুঝতেছি কি, আমি এই যে এ বি সি এই 3টা প্যারামিটার দিলাম, এই 3টা প্যারামিটার যে আর্গুমেন্টগুলোকে এক্সপেক্ট করবে সেগুলো হবে আমাদের কি, সেগুলো হবে পজিশনাল অনলি আর্গুমেন্টস। বাট আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি আমাদের যে ডি, তারপর হচ্ছে ই, এরকম আরো কয়েকটা প্যারামিটার আছে, 3টা প্যারামিটার আছে, এই 3টা প্যারামিটারের যে আর্গুমেন্টগুলো পাস হবে এই আর্গুমেন্টগুলো হবে কিওয়ার্ড অনলি আর্গুমেন্টস। তাহলে আমাদের কি করতে হবে, কিওয়ার্ড অনলি বানাইতে হলে আমাদের কি করা লাগে, আমাকে অ্যাস্টেরিস্ক সাইন দিতে হবে বিফোর দোজ প্যারামিটার।
এই প্যারামিটারগুলোর আগে আমাকে এভাবে অ্যাস্ট্রিক দিয়ে কমা দিয়ে কিন্তু সেটা বলতে হবে। এখন তাহলে আমি কি করলাম, আমি যেটা করলাম সেটা হচ্ছে এই যে কম্প ফাংশনটা এর মধ্যে আমি দুই টাইপের প্যারামিটারই দিলাম। তার মানে এই দুই টাইপের প্যারামিটার মানে কি, আমাদের কিওয়ার্ড অনলিও আছে, পজিশনাল অনলিও আছে। সো আমি যদি এখন আমি যদি প্রিন্ট করি ভ্যালু সবগুলা এবং আমি সবগুলাকে পাস করতেছি, দেখেন আমি যেটা করতেছি। আচ্ছা আমি সাপোজ এটাকে কল করলাম, এটাকে কল করলে আমাদের কি এটা কাজ করবে, ফাংশনটা কাজ করবে না, এটা কিন্তু আমাদের রং দিবে। কেন রং দিবে, কারণ দেখেন শুরুতে আমি 10 দিচ্ছি, 10 এতে যাচ্ছে, ঠিক আছে, কারণ এটা পজিশনাল, এটা হচ্ছে আমাদের পজিশনাল আর্গুমেন্ট এক্সপেক্ট করবে। 20 দিচ্ছি 20 বিতে যাবে, 30 দিচ্ছি 30 সিতে যাবে। এরপর আমি যে 40 দিচ্ছি ডিতে কিন্তু ডিরেক্ট 40 যাবে না, 50ও যাবে না। কারণ কি 40 এবং 50 যেই পজিশনে আছে এখানে দেখেন আর কোনো আমাদের পজিশনাল প্যারামিটার নাই যে হচ্ছে সেইগুলোকে নিবে। সো 40 এবং 50 কিন্তু আমাদের ডিআরইতে যাওয়ার কথা, বাট কেন যাবে না, কারণ আমরা কিওয়ার্ড আর্গুমেন্ট ইউজ করি নাই পাস করার সময়। আমি যদি এটাকে এখন এক্সিকিউট করি তাহলে আমরা দেখতেছি আমরা কিন্তু একটা টাইপ এরর পাচ্ছি। তাহলে আমরা কি করব, এই 40 সেটা শুড বি আমাদের একটা কিওয়ার্ড আর্গুমেন্ট হবে। সাপোজ আমি ইতে দিলাম 40, এফ তে দিলাম তো অলরেডি 60 দেওয়া আছে, এবং আমি সাপোজ ডিতে দিলাম 50। এখন আমি যদি এক্সিকিউট করি তাহলে কিন্তু আমাদের পারফেক্টলি কাজ করবে। দেখেন 10 চলে গেল পজিশনাল ওয়েতে এতে, 20 চলে গেল বিতে, 30 চলে গেল সিতে, 50 চলে গেল আমাদের ডিতে, ইভেন তো আমি 50-এর সিরিয়াল দিয়েছিলাম 4 নম্বরে, তারপর 60 চলে গেল আমাদের এফ এ। এই ওয়েতে আমরা কিন্তু পজিশনাল অনলি এবং কিওয়ার্ড অনলি আর্গুমেন্টকে কম্বাইন করতে পারি। তাহলে আমরা শিখলাম কি, আমরা শিখলাম হচ্ছে আর্গুমেন্টস কি সেটা আমরা দেখলাম, তারপর ডিফারেন্ট টাইপস অফ আর্গুমেন্টস, অবশ্যই তার মধ্যে আমরা হচ্ছে পজিশনাল অনলি আর্গুমেন্টস দেখলাম এবং কিওয়ার্ড অনলি আর্গুমেন্টস। একই সাথে আমরা হচ্ছে পজিশনাল এবং কিওয়ার্ড অনলি এই দুইটা আর্গুমেন্টসের কম্বাইনও কিন্তু আমরা দেখতে পারলাম। ঠিক আছে, তো আমরা একটু আমাদের পিডিএফটায় আসি, পিডিএফে কি আছে। আচ্ছা ডিফল্ট আর্গুমেন্টস এগুলো আমরা দেখব। আমরা বেসিক্যালি যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে আমরা শেষ থেকে দেখছি, পিডিএফটাকে হচ্ছে একটু অন্যভাবে সাজানো হয়েছে, বাট আমি হচ্ছে আপনাদেরকে সিরিয়ালি দেখাচ্ছি, সমস্যা নেই। ঠিক আছে, আপনারা এর পরবর্তীতে ভিডিও দেখার পরে অবশ্যই পিডিএফটা পড়বেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, সো কম্বাইন্ড পজিশনাল অনলি এবং কিওয়ার্ড অনলি আর্গুমেন্টস তো আমরা দেখলাম, পজিশনাল অনলি আর্গুমেন্টস তো আমরা দেখছি। ঠিক আছে, আচ্ছা সো এখন আসি আমরা একদম উপরে ডিফল্ট আর্গুমেন্টস, রাইট। সো এটাকে আমাদের দেখতে হবে। সো এক কাজ করি, আমি একটা টেক্সট সেল ওপেন করব। আচ্ছা টেক্সট সেল তো আমাদের এখানে হবে না, আমাদের এখানে আমাদের টেক্সট সেল ওপেন করতে হবে। সো লেটস ওপেন এ টেক্সট সেল এন্ড কল ইট অ্যাজ এ ডিফল্ট প্যারামিটার। কি বলবো, ডিফল্ট প্যারামিটার। অলরাইট, সো ডিফল্ট প্যারামিটার আমি দিলাম, আমি একটা কোড সেল ওপেন করলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটা ফাংশন তৈরি করব। ফাংশনের নাম দিব হোয়াটএভার, সাপোজ ডি ডিই তারপর হচ্ছে পি, এরকম দিলাম আর কি, যে ডিফল্ট প্যারামিটার বোঝানোর জন্য। ফাংশনের নাম তো আপনি আপনার মতো করে দিবেন, সো বোঝানোর, আচ্ছা যাই হোক ডিফল্টই লিখি, এফ এ ইউ এল টি, ডিফল্ট পি এ আর এ এম ই টি ই আর, ডিফল্ট প্যারামিটার। সো নামটা আপনি যখন ফাংশন তৈরি করবেন বড় প্রজেক্টে তখন কিন্তু আপনি নামটা অ্যাপ্রোপ্রিয়েট দিবেন, অর্থাৎ এটা কি জন্য অ্যাকচুয়ালি আপনি তৈরি করতেছেন। যাই হোক আমি দিলাম ডিফল্ট প্যারামিটার। এখন আমি যদি এটাকে এক্সিকিউট করি, আমি সাপোজ প্রিন্ট করলাম কি, প্রিন্ট হ্যালো, সাপোজ আমি প্রিন্ট করলাম। তো আমি যদি এই ফাংশনটাকে কল করি, কিভাবে কল করব, ডিফল্ট প্যারামিটার, অর্থাৎ এই ফাংশনের নামকে আমি বলবো, তারপর হচ্ছে আমরা একটা প্যারেনথেসিস দিব, রাইট। এখন আমি যদি এটাকে এক্সিকিউট করি এটা শুধুমাত্র আমাদের হ্যালো প্রিন্ট করবে, কারণ কি এই ফাংশন কোনো আর্গুমেন্ট এক্সপেক্ট করতেছে না, আমি কোনো আর্গুমেন্ট কিন্তু পাস করি নাই, কারণ কি এটার কোনো প্যারামিটার নাই, রাইট। আচ্ছা এখন আমি যদি এখানে সাপোজ একটা প্যারামিটার দিলাম, সেই প্যারামিটার নাম দিলাম নেম, তাহলে আমাকে এখন যদি ফাংশনটাকে এক্সিকিউট করি সেখানে আমাদের রং দিবে, কারণ কি সে একটা আর্গুমেন্ট এক্সপেক্ট করতেছে। তো আমি যদি এটাকে এক্সিকিউট করি সে রং দিচ্ছে, মানে আমাদেরকে একটা আর্গুমেন্ট পাস করতে হবে। তো সাপোজ আমি সালাম পাস করলাম। এখন আমি যদি কোডটাকে এক্সিকিউট করি তাহলেও কিন্তু আমরা হ্যালোই পাবো, তার কারণ কি সে আর্গুমেন্টটাকে ঠিকই নিচ্ছে কিন্তু এখানে কোথাও ইউজ করতেছে না, তার ব্লকের মধ্যে কোথাও ইউজ করতেছে না। সো লেটস সি আমরা তাকে ইউজ করলাম এখানে, আমি নেমটাকে প্রিন্টের মধ্যে কমা দিয়ে বসায় দিলাম, তাহলে আমাদের প্রিন্ট ফাংশন যা করা তাই করবে। হ্যালো প্রিন্ট করার পরে এই কমার জন্য সে একটা স্পেস প্রিন্ট করবে, দেন নেমটাকে, নেমের মধ্যে যা আছে সে কিন্তু সেটা বসায় দিবে। তো আমি এক্সিকিউট করলাম, তাহলে এটা হ্যালো স্পেস নেম মানে নেমের মধ্যে যা ছিল সেটা আসলো আর কি, হ্যালো সালাম, তাই নয় কি। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমি যদি এই ফাংশনটাকে, সাপোজ আমি এই ফাংশনটার মধ্যে আমি কিছু
দিচ্ছি না, অর্থাৎ আমি কোনো কিছু পাস করতেছি না। তাহলে এক্সিকিউট করলে তো আমাদের রং দিচ্ছে, এরর দিচ্ছে। বাট আমি চাচ্ছি সেই এররটাও না খাইতে। আমি চাচ্ছি যে আমি যখন এই ফাংশনটাকে কল করব, আমি যদি কোনো আর্গুমেন্ট পাস করলাম সেই আর্গুমেন্ট অনুযায়ী কাজ করবে। বাট আমি যদি কোনো আর্গুমেন্ট পাসই না করি, তারপর ডিফল্ট একটা আর্গুমেন্ট এই ফাংশনের মধ্যে থাকবে। দ্যাট মিনস আমি চাচ্ছি যখন আমি ফাংশনটাকে কল করতেছি এর মধ্যে আমি কোনো আর্গুমেন্ট যদি পাস না করি, সেক্ষেত্রে ডিফল্ট এখানে হ্যালোর পরে এখানে নেমের মধ্যে একটা ভ্যালু থাকবে। ঠিক আছে, সেটা আমি কিভাবে করব? ইয়েস, সেটা করার জন্য আমরা বলবো, আমরা যখন ফাংশনটাকে তৈরি করব তখন আমরা যেই প্যারামিটারটা তৈরি করব সেই প্যারামিটারের মধ্যে ডিফল্ট একটা ভ্যালু সেট করতে পারবো। কিভাবে? জাস্ট নেম ইকুয়াল টু দেন আপনি যে ভ্যালুটা দিতে চাচ্ছেন সেই ভ্যালুটা। সাপোজ আমি ভ্যালুটাকে দিতে চাচ্ছি সাপোজ করিম। এখন আমি যদি ফাংশনটাকে এক্সিকিউট করি তাহলে কি হবে? এই যে নেমটা, এই নেমটা কিন্তু এখন ডিফল্ট প্যারামিটার হয়ে গেছে। দ্যাট মিনস আমি যখন ফাংশনটাকে কল করতেছি আমাদের একটা নেম নামক প্যারামিটার আছে, তার মানে একটা আর্গুমেন্ট সে এক্সপেক্ট করতেছে। যদি আমি এখানে একটা আর্গুমেন্ট দিই সেই আর্গুমেন্টটাই হচ্ছে এখানে ওভাররাইট হয়ে যাবে, নেমের মধ্যে ওভাররাইট হয়ে যাবে। সাপোজ আমি এখানে সালাম দিলাম, আমি এখানে কি দিলাম? আচ্ছা, সালাম না দিয়ে আমি এখানে সাপোজ রহিম দিলাম। কি দিলাম? রহিম। এখন এই রহিমটা কিন্তু আমাদের নেমের মধ্যে চলে আসলো, করিমকে সে ওভাররাইট করে ফেললো। সো আমি যদি এটাকে এক্সিকিউট করি তাহলে হ্যালো রহিম আসবে, হ্যালো রহিম। বাট আমি যদি এখানে কিছু না দিই, মানে কোনো আর্গুমেন্টই, আমি যদি কোনো আর্গুমেন্টই পাস না করি, তাহলে অটোমেটিক্যালি নেমের মধ্যে করিম নামক একটা আর্গুমেন্ট থাকবে। দ্যাট মিনস তখন করিমের জন্য কাজ করবে। আমি যদি এক্সিকিউট করি তাহলে আমরা দেখব হ্যালো করিম, ইভেন তো আমি কোনো আর্গুমেন্ট পাস করি নাই, ডিফল্ট যে আর্গুমেন্টটা ছিল সেই আর্গুমেন্টটা এখানে ইউজ হয়েছে। সো এইরকম প্যারামিটার যদি আপনি ডিক্লেয়ার করেন তাকে আমরা বলবো ডিফল্ট প্যারামিটার। বুঝতে পারছেন? সো এইটা হচ্ছে আপনার ডিফল্ট প্যারামিটার। এখন আসি আমরা আরবিটারি আর্গুমেন্টস। সো আরবিটারি আর্গুমেন্টস কি? অলরাইট, সো আমি একটা ফাংশন তৈরি করি, আরবিট এমনি দিয়ে আমরা হচ্ছে আর্গুমেন্ট লিখি আর কি, আরবিট আর্গুমেন্ট। সো এই আরবিটারি আর্গুমেন্টসটা কি? এটা আসলে কি? প্রিন্ট ফর, আচ্ছা প্রিন্ট করলাম, কিছু একটা আমরা প্রিন্ট করব। বাট আমরা আগে বুঝতে হবে যে আরবিটারি আর্গুমেন্ট কি। আচ্ছা, মনে করেন আপনার ফাংশনটা ঠিকই আছে, এখন আপনি ফাংশনটাকে কল করতেছেন, কিভাবে কল করবেন? আরবিট আর্গুমেন্ট এভাবে কল করবেন তো? হ্যাঁ। এন্ড এই ফাংশনের মধ্যে প্যারামিটার কয়টা? দেখি তো, এখানে কোনো প্যারামিটার নাই, তাহলে আর্গুমেন্ট কয়টা হবে? একটাও হবে না। বাট হোয়াট ইফ আপনার এই ফাংশনটার মধ্যে কয়টা আর্গুমেন্ট যাবে আপনি জানেন না। যখন ফাংশনটা তৈরি করতেছেন তখন আপনি মনে করতেছেন যে এই ফাংশনের মধ্যে অহরহ আর্গুমেন্ট আসতে পারে, বাট কোনো ডিফাইন্ড আর্গুমেন্ট না। বেসিক্যালি যেটা আমি বলতে চাইতেছি, এই ফাংশনটাকে যখন আমরা কল করব, এই ফাংশনের মধ্যে যে আর্গুমেন্টগুলো আমরা পাস করব, কতগুলা আর্গুমেন্ট আমরা পাস করব সেটা ফিক্সড না। যদি আমরা ফিক্স জানতাম তাহলে তো আমরা সেই ওয়েতে আমরা হচ্ছে প্যারামিটার ডিক্লেয়ার করে দিতাম। বাট আমি জানি না কতগুলো আর্গুমেন্ট আসবে। সো এর জন্য আমরা যেটা করতে পারি, এখানে আমরা একটা এই যে আরবিটারি আর্গুমেন্টসের যে কনসেপ্টটা সেটা আমরা ইউজ করতে পারি। মানে আমি জানি না কতগুলো আর্গুমেন্ট আসবে, যতগুলাই আসুক না কেন আমাদের ফাংশন কাজ করবে। তার জন্য আমাদের যেটা করতে হবে, আরবিটারি আর্গুমেন্টসের সিনট্যাক্স ইউজ করতে হবে। কিভাবে ইউজ করব? কিছুই না, আপনি জাস্ট এখানে একটা অ্যাস্টেরিস্ক সাইন দিবেন, দেওয়ার পরে আপনি জাস্ট একটা যে কোনো একটা নাম দিবেন আর কি, মানে আপনি প্যারামিটারের যে নাম দিতে চান। সো বেসিক্যালি আর্কস দেওয়া হয়, আর আর্কস না দিলেও হবে, সমস্যা নেই, বাট আমি আর্কস দিলাম। এই প্যারামিটারের মধ্যে যে আর্গুমেন্টগুলো আসবে সেই আর্গুমেন্টগুলো ফিক্সড না, সেটা আমরা কিভাবে বুঝতেছি? এই অ্যাস্টেরিস্ক সাইনের মাধ্যমে। এবং এই যে আর্কস প্যারামিটারটা আছে উইথ অ্যাস্টেরিস্ক সাইন, দ্যাট মিনস এটা একটা আরবিটারি আর্গুমেন্টস হিসেবে আপনার কিন্তু কাজ করবে। তাহলে আমরা যেই আর্গুমেন্টগুলো পাস করব, আর্গুমেন্ট কয়টা হবে আমি জানি না, যতগুলো আমার ইচ্ছা ততগুলো আর্গুমেন্ট কিন্তু এই প্যারামিটারের মধ্যে যায় অ্যাসাইন হবে অ্যাজ এ টাপল। কি হবে? অ্যাজ এ টাপল। টাপল কি? টাপল হচ্ছে একটা ডেটা টাইপ। টাপলের উপর আমাদের বিস্তারিত ভিডিও আসবে যখন আমরা পাইথনে ডেটা স্ট্রাকচারগুলো পড়ব, লিস্ট, টাপল, ডিকশনারি, রাইট? আমরা অলরেডি টাপল কি, ডিকশনারি কি, লিস্ট কি এগুলো নিয়ে আলোচনা করছি আমাদের পাইথনের যে ডেটা টাইপ ছিল সেই ডেটা টাইপের ভিডিওর উপরে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন।
তাহলে আমি বললাম কি, আমি যখন এটাকে কল করতেছি আমি চাচ্ছি কি আমাদের যে আর্গুমেন্টগুলো পাস হবে, অনেকগুলো আর্গুমেন্ট, কতগুলো আর্গুমেন্ট আমি জানি না, একটা আর্গুমেন্ট সাপোজ আমি দিলাম সালাম, কি দিলাম, সালাম, আরেকটা আর্গুমেন্ট আমি দিলাম 30, আরেকটা আর্গুমেন্ট আমি দিলাম 10, যে কোনো ধরনের ডেটা আমি দিলাম আর কি, হোয়াট এভার। সো আমি তার মানে কি, আমি এখানে কয়টা দিছি, 3টে দিছি, বাট আমি চাচ্ছি যতগুলো দিতে আমি দিব, সমস্যা নাই। এবং সবগুলা কিন্তু সবগুলো একটা টাপলের এলিমেন্ট, মানে সবগুলো একটা টাপলের এলিমেন্ট হয়ে একটা টাপল হয়ে এই আর্কস প্যারামিটারের মধ্যে জমা হবে। দেন আমি কি করব, যেহেতু এটা টাপল হিসেবে জমা হবে, এক কাজ করি, আমি হচ্ছে প্রথমে প্রিন্টের মধ্যে টাইপ অফ আর্কস যে আমাদের প্যারামিটারটা আছে এটার টাইপটা আমরা দেখি। সো আমি বলতেছিলাম কি এটা আমাদের টাপল। সো যদি টাপল হয় তাহলে আমরা টাপল হিসেবে দেখবো এটা। আমি যদি এটাকে এক্সিকিউট করি তাহলে আমরা কি দেখবো, অবশ্যই আমাদের টাপল দেখার কথা। দেখেন আমি কিন্তু টাপল দেখতেছি। এটা কি হচ্ছে জানেন তো, এই আরবিট আর্গুমেন্ট যে ফাংশনটা, সেই ফাংশনের মধ্যে আমি 3টা আর্গুমেন্ট পাস করছি। সো এখানে 3টা হইতে পারে, 4টা হইতে পারে, হোয়াট এভার, যতগুলো আর্গুমেন্ট আমি দিতেই পারি, আমি দিব। কেন দিতে পারবো, কারণ হচ্ছে আমাদের এগুলা যে প্যারামিটারের মধ্যে যাবে সেই প্যারামিটারটা নর্মাল প্যারামিটার না, তার আগে একটা এক্সট্রিক্ট সাইন আছে। এক্সট্রিক্ট সাইনের মিনিং কি, এই যে এখানে যে আর্গুমেন্টগুলা এক্সপেক্ট হবে, এখানে যে আর্গুমেন্টগুলা আপনার অ্যাসাইন হবে সেই আর্গুমেন্টগুলো হচ্ছে কি আরবিট্রারি। দ্যাট মিনস এগুলা আপনার কি বলে ফিক্সড না, এগুলো যতগুলো হইতে পারে। কথাটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, যদি বুঝতে পারেন, এবং আমি বলতেছি কি এই সবগুলো আর্গুমেন্ট অ্যাজ এ টাপল হিসেবে কিন্তু এক্সপেক্ট হবে। তো টাপল হিসেবে যদি এখানে অ্যাকসেপ্ট হয় তাহলে আমরা এই আর্কস যে প্যারামিটারটা আছে এটার টাইপটা কি দেখা উচিত, অবশ্যই টাপল। তো আমরা সেটাই দেখতেছি। ইয়েস, যদি তাই হয়, যদি টাপল হিসেবে আমরা দেখি, যদি আমরা টাপল হিসেবে দেখি, আর কাজ করি, আমরা এক কাজ করি, আমরা হচ্ছে এখানে এখন আর্কস যে টাপলটা আছে সেটাকে আমরা প্রিন্ট করতে চাই। তো আমরা প্রিন্ট করলে কি পাবো, অবশ্যই 3টা ভ্যালু টাপলের এলিমেন্ট হিসেবে কিন্তু আমরা দেখতে পাবো। আমি প্রিন্ট করলাম, তাহলে দেখেন এই যে দেখেন টাপল, টাপল কেন বুঝতেছি, এই দেখেন আপনার প্যারেন্থেসিস শুরুতেও আছে শেষেও আছে, এবং আমাদের ভ্যালুগুলো কমা সেপারেটেড, কমাতে সেপারেট আছে, দ্যাটস মিনস এগুলো টাপলের এলিমেন্ট। তাহলে আমি এখন, তাহলে আমি যদি টাপল হিসেবে নিই তাহলে আমরা এর পরবর্তীতে আমাদের মতো করে আমরা কাজ করতে পারবো না? হ্যাঁ, কাজ করতে পারবো। সাপোজ যেই ভ্যালুই আসুক না কেন, যেই ভ্যালুই আসুক না কেন, আমি চাচ্ছি কি, আমি এখানে একটা এফ স্ট্রিং তৈরি করলাম, সাপোজ এফ স্ট্রিং, সেখানে আমি বলবো যেই ভ্যালুই আসুক না কেন আমি বলবো হ্যালো, হ্যালো আপনার এখানে যে টাপুলটা আসবে, যে টাপুলটা আসবে আর্কসের মধ্যে যে টাপুলটা থাকবে সেই টাপুলের সর্বশেষ যে ভ্যালুটা -1, আচ্ছা -1 না দেখাই, আমরা সর্বপ্রথম যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটাকে আমরা বলতেছি হ্যালো। হ্যালো সেই সর্বপ্রথম ভ্যালুটা। তাহলে আমি যদি এটাকে এক্সিকিউট করি তাহলে আমাদের কি হবে, আমি আউটপুটটাকে ক্লিয়ার করে দিই। তাহলে কি হবে, সালাম 3010 অ্যাজ এ টাপলের এলিমেন্ট হিসেবে আর্কস এর মধ্যে আসবে। আসার পরে যেহেতু টাপলের এলিমেন্ট, তাহলে শুরুর যে এলিমেন্টটা সেটাকে আমরা বলতেছি 0 নাম্বার ইন্ডেক্সের এলিমেন্ট। তাহলে আমরা কিন্তু ওইটাই করতেছি, শুরুর যে এলিমেন্টটা থাকবে তাকে আমি হ্যালো বলতেছি। শুরুতে যদি 30 থাকতো তাহলে হ্যালো 30 আসতো, বাট এখানে শুরুতে কি আছে, সালাম 0 নাম্বার ইন্ডেক্সের। তাহলে আমি যদি এটাকে এক্সিকিউট করি তাহলে আমরা যেটা দেখবো হ্যালো সালাম। যে এখানে আমি এই যে 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাকে আমি দেখতে চাচ্ছি, এগুলা কিভাবে দেখতে চাচ্ছি সেটা আমরা টাপল নিয়ে যখন বিস্তারিত আলোচনা করবো তখন আমরা বুঝতে পারবো। আপাতত এটাই মাথায় রাখেন, একটা টাপলের মধ্যে যদি অনেকগুলো এলিমেন্ট থাকে সেগুলোকে আমরা কি করতে পারি, এরকম আপনার কি বলতেছি যে ইন্ডেক্সিং করতে পারি। সেই ইন্ডেক্সিং এর মাধ্যমে কিন্তু আমরা ভ্যালুগুলোকে দেখতে পারি এবং ভ্যালুগুলো আমরা অ্যাক্সেস নিতে পারি, সেগুলো কিন্তু আমরা অলরেডি দেখছি, রাইট? যাই হোক, তাহলে এইটা হচ্ছে আমাদের কি আরবিট্রারি আর্গুমেন্টস। সো আমি এখানে যে শুধুমাত্র 3টা দিব এমন না, আমি এখানে যতগুলো দিতে পারি, আমি এখানে যতগুলো দিতে পারি আমার ইচ্ছা, ঠিক আছে? বাট আমি যদি এক্সিকিউট করি আমি যেই যা দেখতে চাচ্ছি আমি তাই দেখতে পারতেছি, রাইট? সো সাপোজ আমি শেষের এলিমেন্টটা দেখতে চাচ্ছি, তাহলে শেষের এলিমেন্টটা আমরা জানি, শেষের এলিমেন্টের আমাদের যে ইন্ডেক্স, নেগেটিভ ইন্ডেক্সিং এ কিন্তু শেষের এলিমেন্টটা -1, রাইট? তো তাই যদি হয়, আমি যদি এটাকে এক্সিকিউট করি তাহলে দেখেন হ্যালো কালাম। তাহলে বুঝতে পারছি, এই হচ্ছে আমাদের আরবিট্রারি আর্গুমেন্টস। অবশ্যই যখন আপনার একটা ফাংশন আপনি ডিফাইন করতেছেন, আপনি জানেন না কতগুলো আর্গুমেন্ট আসবে, তখন আপনি যেটা করবেন সেই ফাংশনের মধ্যে একটা প্যারামিটারের নাম দিবেন, সেই প্যারামিটারের আগে একটা এস্টেরিস্ক সাইন দিবেন, তাহলে সেই প্যারামিটারটা হয়ে যাবে আরবিট্রারি প্যারামিটার, যেটা হচ্ছে আরবিট্রারি আর্গুমেন্টস এক্সপেক্ট করবে। কথা কি বুঝতে পারছি? যদি বুঝি তাহলে আমরা পরবর্তীতে আসি। পরবর্তীতে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ড আরবিট্রারি, রাইট, হ্যাঁ ট্রারি, কিওয়ার্ড আরবিট্রারি আর্গুমেন্টস। তার মানে আমরা কিওয়ার্ড আর্গুমেন্ট কি আমরা অলরেডি জানি না,
কিওয়ার্ড আর্গুমেন্ট কি? হ্যাঁ, যদি কিওয়ার্ড আর্গুমেন্ট কি আমরা জানি তাহলে কিওয়ার্ড আর্গুমেন্ট কি সেটাও আমরা জানবো। রাইট, এক্স্যাক্টলি। আমরা কিওয়ার্ড আর্গুমেন্ট কি দেখছিলাম? দেখি তো, ডিফল্ট প্যারামিটার কিওয়ার্ড অনলি আর্গুমেন্টস, রাইট। এই যে আমরা কিওয়ার্ড অনলি আর্গুমেন্টস দেখছি, রাইট? আচ্ছা, এটা তো কিওয়ার্ড অনলি ছিল, কিওয়ার্ড আর্গুমেন্ট আমরা দেখি নাই। তার আগে আমরা হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্টটা দেখে ফেলি। সো কিওয়ার্ড আর্গুমেন্ট কি? ইজি। সাপোজ আমি একটা নাম দিলাম যে কি আর্গুমেন্টস, আর্গস। এখানে আমি সাপোজ দিলাম যে নেম ইকুয়াল টু সালাম and then age equal to 30 দেওয়ার পরে আমি প্রিন্ট করব প্রিন্ট স্ট্রিং, দেন হচ্ছে আমি বলবো নেম, নেম নেম কি আমাদের নেম হচ্ছে আমাদের নেমের মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটা, অ্যান্ড এজ হচ্ছে আমাদের এজের মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটা। দেন আমি হচ্ছে কি করতেছিলাম, ফাংশনটাকে কল করতেছি। আচ্ছা, এখানে আমি কোনো আর্গুমেন্ট পাস করব না। যদি আমি এটাকে এক্সিকিউট করি তাহলে কি হবে? দেখেন, এগুলো তো আমাদের ডিফল্ট প্যারামিটার, আমরা জানি ডিফল্ট প্যারামিটার। কেন ডিফল্ট প্যারামিটার? অলরেডি ডিফল্ট ভ্যালু আছে, এখানেও কিন্তু ডিফল্ট ভ্যালু আছে। আমি যদি এটাকে এক্সিকিউট করি অবশ্যই আমরা দেখব নেম সালাম অ্যান্ড এজ 30। দেখেন, নেম সালাম অ্যান্ড এজ 30 আমরা যেভাবে স্ট্রিংটাকে ফরম্যাট করছি আর কি, আমরা কিন্তু এগুলো দেখছি। আপনারা যারা দেখেন না তারা কিন্তু আমাদের স্ট্রিং এর অপারেশনের উপরে যে ভিডিওটা আছে সেটা অবশ্যই দেখবেন। ওকে, এখন আসি আমরা কিওয়ার্ড আরবিটারি আর্গুমেন্টস। সো এটা বলতে আসলে কি বোঝায়? ওকে, তার জন্য আমরা একটা ফাংশন তৈরি করব, কিওয়ার্ড আরবিটারি আর্গুমেন্টস, আরবিটারি আর্গস লিখি, ঠিক আছে? এরকম একটা নাম দিলাম আর কি, মিলায়া ঝিলায়া, কিওয়ার্ড আরবিটারি আর্গুমেন্টস, রাইট? সো এখন এটা আসলে কি? কিওয়ার্ড আরবিটারি আর্গুমেন্টস আসলে কি? এটা আসলে কি আমরা প্রিন্ট করব। কি প্রিন্ট করব? হোয়াটএভার, আমরা যাই প্রিন্ট করি না কেন। সো যখন আমি ফাংশনটাকে কল করব, আমি যদি এভাবে ফাংশনটাকে কল করি, কিভাবে? তার নাম কি আর্গস নাম দিলাম, দেন হচ্ছে তার মধ্যে আমি যদি এখন ভ্যালু পাস করি, কিভাবে? সাপোজ আমাদের এই ফাংশনের মধ্যে প্যারামিটার আছে এ বি এন্ড সি। সো আমি তার মধ্যে যে ভ্যালুগুলো পাস করতেছিলাম, মানে আর্গুমেন্টগুলো পাস করতেছিলাম এভাবে, এ ইকুয়াল টু 40, বি ইকুয়াল টু 60 এবং সি ইকুয়াল টু আমাদের 50, এরকম আমরা একটা মানে ভ্যালু পাস করলাম আর কি, ঠিক আছে? যদি পাস করে আমি যদি এটাকে এক্সিকিউট করি, তার জন্য তো আমাদের এ বি সি এর ভ্যালুটাকে প্রিন্ট করতে হবে, নাহলে তো আমরা কিছু দেখবো না। সো আমি এক্সিকিউট করলাম, দেখেন আমাদের 40, 60 এবং 50 কিন্তু সুন্দর করে দেখাচ্ছে, যে এর মধ্যে 40, বি এর মধ্যে 60 এবং সি এর মধ্যে 50। বাট একটা জিনিস হচ্ছে, আপনি যে এভাবে কিওয়ার্ড তার সাথে যে ভ্যালুগুলো পাস করবেন, এগুলো কতগুলা পাস করবেন সাপোজ আপনি জানেন না। আপনি এরকম করে কিওয়ার্ড এবং হচ্ছে তার যে ভ্যালু, কি ভ্যালু পেয়ারে আপনি অনেকগুলো ভ্যালু আপনি পাস করতে যাচ্ছেন। সিমিলারলি আমরা যে এই যে আরবিটারি আর্গুমেন্ট যখন দেখছিলাম, ঠিক এরকম যে আমরা কতগুলা ভ্যালু পাস করতেছি, কতগুলা ভ্যালু বা কতগুলো আর্গুমেন্ট পাস করতেছি আমরা জানি না। সেক্ষেত্রে আমরা কি করতেছিলাম, একটা আরবিটারি প্যারামিটার কিন্তু আমরা ডিক্লেয়ার করছি, ফলে সে আরবিটারি আর্গুমেন্টস অ্যাকসেপ্ট করতেছে। এরকম করে আপনি যদি কিওয়ার্ড তার সাথে ভ্যালুটাকে যদি আপনি পাস করতে চান এবং কতগুলো আপনি জানেন না, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে কিওয়ার্ড আরবিটারি আর্গুমেন্টস, এই মেকানিজমটা ইউজ করতে পারেন। তার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে এখানে অ্যাজ ইউজুয়াল আপনাকে একটা নাম দিতে হবে। সো প্যারামিটারের নাম দিতে হবে। সো সেই প্যারামিটারের নাম আপনি যে কোনো কিছু দিতে পারেন। সো যেহেতু আমরা কিওয়ার্ড আরবিটারি আর্গুমেন্টস দিব, তাই আমি কি আর্গস লিখতেছি। আচ্ছা, এটাকে নর্মালি কে ডব্লিউ এ আর জি এস, আর্গস, মানে এটা দ্বারা শর্ট হ্যান্ডে রিপ্রেজেন্ট করা হয়, যদিও আপনি এটা নাম যে কোনো কিছু দিতে পারেন। বাট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শুরুতে দুটো অ্যাস্টেরিস্ক সাইন দিতে হবে। কি করতে হবে? শুরুতে দুটো অ্যাস্টেরিস্ক সাইন দিতে হবে। যদি আপনি এটা দেন তাহলে কি হবে? তাহলে এই যে কি আর্গস যে ফাংশনটা আছে, সেই ফাংশনটা আপনার এখন যেটা এক্সপেক্ট করতেছে সে হচ্ছে এরকম কি ভ্যালু পেয়ারে কতগুলা আপনার হচ্ছে আর্গুমেন্ট আসবে, বা কতগুলা আর্গুমেন্ট আসবে সে জানে না। তো এটা ভ্যারিয়েবলের মতো হয়ে গেছে। যেহেতু সে জানে না, তার মানে আমরা যত ইচ্ছা ততগুলা দিতে পারবো। যতগুলাই আমরা দিই না কেন, সবগুলা হচ্ছে কি হবে, একটা ডিকশনারি আকারে আপনার এ কি ডব্লিউ মানে কে ডব্লিউ এ আর জি এস যে ভ্যারিয়েবলটা আছে বা প্যারামিটারটা আছে তার মধ্যে অ্যাসাইন হবে অ্যাজ এ ডিকশনারি। কারণ আমরা কি জানি, ডিকশনারির মধ্যে যে এলিমেন্টগুলো থাকে সেগুলা কি ভ্যালু পেয়ারে কাজ করে। কথা কি বুঝতে পারছি?
সো সাপোজ আমি এখন এই দেখেন আমি 3টা দিছি, আমি আরো দিব, আমি ডি ইজ ইকুয়াল টু আমি 70 দিব, আমি ই ইজ ইকুয়াল টু আমি সাপোজ সালাম দিব, দিলাম। দেখেন আমি কতগুলো দিছি, 5টা দিছি, আমি চাইলে 10টা 100টা যতগুলো আমি দিতে পারবো। কারণ কি, এই ফাংশনটা যে আর্গুমেন্টগুলো এক্সপেক্ট করতেছে সেগুলো হচ্ছে কিওয়ার্ড আরবিটারি আর্গুমেন্টস, রাইট? সেগুলো হচ্ছে কিওয়ার্ড আরবিটারি আর্গুমেন্টস। যেহেতু সেগুলো কিওয়ার্ড আরবিটারি আর্গুমেন্টস, তাহলে আমি যদি এখন বললাম কি এইগুলো হচ্ছে আমাদের এ কে ডব্লিউ এ আর জি এস যে ভ্যারিয়েবলটা আছে বা প্যারামিটারটা আছে এর মধ্যে ডিকশনারি হিসেবে এক্সপেক্ট হবে। সো আমি দেখি তাহলে কিভাবে দেখবো, টাইপ অফ কে ডব্লিউ এ আর জি এস, এভাবে যদি আমি দেখি তাহলে আমি কি দেখব, অবশ্যই আমার একটা ডিকশনারি দেখার কথা। দেখেন আমি কিন্তু একটা ডিকশনারি পাচ্ছি। যেহেতু আমি ডিকশনারি পাচ্ছি তাহলে ভ্যালুগুলো, ডিকশনারির ভ্যালু আমরা কিভাবে দেখি, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বা যেটাকে আমরা কার্লি ব্র্যাকেট বলি, রাইট? সো আমি এগুলোকে দেখতে চাচ্ছি। সো আমি জাস্ট আমাদের যে ডিকশনারিটা আছে সেটা আমরা দেখতে চাচ্ছি। সো দেখেন আমরা কিন্তু এই দেখেন ডিকশনারি দেখতেছি এবং এখানে কিন্তু আমরা কি ভ্যালু পেয়ারে আমাদের যে এলিমেন্টগুলো আছে সেগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, রাইট? যদি আমরা ডিকশনারির ভ্যালু হিসেবে পাই, এরপরে আমরা অ্যাজ এ ডিকশনারি হিসেবে সেটাকে কাজ করতে পারবো আমাদের ফাংশনের পরবর্তীতে। এখানে পরবর্তীতে আমাদের যত জায়গায় আমাদের কি করা লাগে, কোড করা লাগে, আমরা তখন ওই যে আমাদের কিওয়ার্ড আর্গুমেন্ট যে প্যারামিটারটা আছে, অর্থাৎ যে আমরা যে এখানে প্যারামিটারটা আছে যেটা হচ্ছে একটা ডিকশনারি আপনার কি করছে, এক্সপেক্ট করছে বা রিসিভ করছে, সেই ডিকশনারিকে নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে ডিকশনারি কিভাবে কাজ করে সেই অনুযায়ী আমরা কিন্তু কাজ করতে পারবো, ঠিক আছে? সো আমি আপাতত ওই জিনিসগুলো না দেখাচ্ছি, কারণ কি, কারণ হচ্ছে আমরা যখন ডিকশনারি পড়বো তখন আমরা বুঝতে পারবো ডিকশনারি কিভাবে কাজ করে। সো ডিকশনারি নিয়ে আপনার পরবর্তীতে কাজ করতে গেলে আপনারা হচ্ছে ফাংশনের এখানে কাজ করতে পারবেন। এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড আরবিটারি আর্গুমেন্টস। কথা কি বুঝতে পারছি? সো আপনি চাইলে একটা ফাংশনের মধ্যে আপনি দুটা কাজ একই সাথে করতে পারেন, অর্থাৎ আমরা বলতেছি কি কম্বাইন আরবিটারি অ্যান্ড কিওয়ার্ড আরবিটারি কি বলে আর্গুমেন্টস। আপনি চাইলে এরকম একটা ফাংশনের মধ্যে আরবিটারি আর্গুমেন্টস এবং কিওয়ার্ড আরবিটারি আর্গুমেন্টসও আপনি কি করতে পারেন, প্যারামিটার ডিক্লেয়ার করতে পারেন। কিভাবে, আমি সেল ওপেন করলাম, ডেফ আমি বোথ নামে একটা ফাংশন তৈরি করলাম, এর মধ্যে আমি অ্যাস্টেরিস্ক সাইন দিয়ে বললাম একটা আর্গুমেন্টস মানে এ আর জি এস দিলাম, হোয়াটএভার আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন। আরেকটাতে দিলাম ডবল অ্যাস্টেরিস্ক কে ডব্লিউ এ আর জি এস দিলাম। দেওয়ার পরে আমি এখন এখানে প্রিন্ট করব, কি প্রিন্ট করব, এ আর জি এস ও প্রিন্ট করতেছি, কে ডব্লিউ এ আর জি এস ও প্রিন্ট করতেছি। এরপরে আমি এখানে আমাদের ফাংশনটাকে কল করলাম বোথ, এবং এখানে দেখেন তাহলে আমি কি বললাম, আমি এখানে এই যে প্রথম এই ফাংশনের প্রথম প্যারামিটারটা হচ্ছে কি একটা আরবিটারি প্যারামিটার, যেটা হচ্ছে একটা আরবিটারি আর্গুমেন্টস এক্সপেক্ট করবে, তার মানে একটা টাপল সে অ্যাকসেপ্ট করবে। আমি যতগুলো ভ্যালু দিই, আমি দিলাম সাপোজ 20 30 10, তাহলে 20 30 10 একটা টাপল হয়ে এই আর্কস যে প্যারামিটারটা আছে এর মধ্যে আসবে। এরপর আমি কিছু কি ভ্যালু পেয়ারে ভ্যালু দিলাম, সাপোজ আমি বললাম যে SALM সালাম ইজ ইকুয়াল টু 30, তারপর KALAM কালাম, রাইট? কালাম ইকুয়াল টু সাপোজ বললাম ফাদার, এরকম করে আমি আরো দুইটা দিলাম। যেহেতু এগুলা কি ভ্যালু পেয়ার, তাহলে এগুলো যাবে কোথায়, আরবিটারি কিওয়ার্ডস আর্গুমেন্টসে, অর্থাৎ এই প্যারামিটারটার মধ্যে, আর এগুলো হচ্ছে আমাদের এই প্যারামিটারের মধ্যে। সো আমি যদি এখন এটাকে এক্সিকিউট করি তাহলে আমরা দেখেন কি দেখতে পাচ্ছি, যে দেখছেন এই হচ্ছে আমাদের টাপলটা এবং এই হচ্ছে আমাদের ডিকশনারিটা। এরপর আমরা টাপল এবং ডিকশনারির যে কাজগুলো সেগুলো নিয়ে আমরা ফাংশনের প্রয়োজন অনুযায়ী আমাদের যা করা লাগে সেগুলো আমরা করতে পারবো, সেই অপারেশনগুলো আমরা অবশ্যই করতে পারবো। তাহলে কথা কি বুঝতে পারছি? সো এই ছিল আমাদের কয়েকটা টাইপ, আমাদের আর্গুমেন্টসের বেশ কয়েকটা টাইপ। সো এগুলো শেখার মানে কি, এগুলো শেখার কারণ কি, এগুলো শেখার কারণ হচ্ছে আপনি যখন ফাংশন তৈরি করবেন সেই ফাংশনে আপনি আপনার মতো করে আরো অপটিমাইজ করতে পারতেছেন, আপনার ফাংশনটাকে আরো অপটিমাইজ করতেছেন, আপনার ফাংশনের ক্যাপাবিলিটিটা আরো বাড়াইতে পারতেছেন, আরো স্পেসিফিক করতেছেন। কথা কি বুঝতে পারছেন? সো এই কয়েকটা টাইপ আমাদের পাইথনে আছে যেগুলো আমাকে অফার করতেছে টু ডু মোর স্পেসিফিক টাস্ক। বুঝতে পারছি? সো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন।
আচ্ছা, তাহলে এখন আসি আমরা রিকার্সিভ ফাংশনে। তো তার জন্য আমি একটা সেল ওপেন করলাম, এখানে আমি লিখব রিকার্সিভ ফাংশন। সো এই যে রিকার্সিভ ফাংশন, এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টেকনিক আমাদের প্রোগ্রামিংয়ে। আমরা যারা প্রবলেম সলভিং করব ইন ফিউচারে বা যারা অলরেডি করি, তারা কিন্তু জানি যে রিকার্সিভ ফাংশন কতটা ইম্পর্টেন্ট। আমরা আমরা যদি স্পেসিফিকভাবে বলতে চাই, যারা অলরেডি পড়াশোনা করে আসছেন তারা জানেন যে আমরা হচ্ছে ট্রি ট্রাভার্সাল, গ্রাফ ট্রাভার্সাল এবং ডাইনামিক প্রোগ্রামিং রিলেটেড যেসব প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু আমরা রিকার্সিভ ফাংশন দিয়ে খুব ইজিলি করতে পারি, রাইট? সো যেসব প্রবলেমের নেচারগুলো হচ্ছে রিকার্সিভ নেচার, অর্থাৎ সেই প্রবলেমটাকে আপনি, আমাদের বিভিন্ন অ্যাপ্রোচ আছে। ফর এক্সাম্পল আমাদের ডিভাইড অ্যান্ড কনকিউর অ্যাপ্রোচ আছে। সো আমরা হচ্ছে সেই প্রবলেমটাকে যদি ভেঙে ছোট ছোট সাব প্রবলেমে ভাগ করতে পারি এবং সেই সাব প্রবলেমগুলো সলভ করার, সবগুলো সাব প্রবলেম সলভ করার যদি নেচার হচ্ছে সেম হয়, সেক্ষেত্রে আমরা রিকার্সিভ ফাংশনের মাধ্যমে কিন্তু সেই প্রবলেমগুলো সলভ করতে পারি। এগুলো আমরা দেখে আসছি। এই কোর্সে কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো না, হ্যাঁ, কিভাবে হচ্ছে সেই বড় প্রবলেমকে ছোট করে সাব প্রবলেমে ভাগ করে দেন সলভ করা লাগতে পারে, বিকজ ইটস টোটালি অ্যাবাউট প্রবলেম সলভিং। সো যারা প্রবলেম সলভিং করবেন তারাই হচ্ছে সেই জিনিসগুলো শিখবেন, তাদের জন্য সে বিষয় আলাদা। বাট যারা প্রোগ্রামিং শিখতে চাচ্ছেন তাদেরকে জানার জন্য যে রিকার্সিভ ফাংশন বলে একটা ফাংশন আছে এবং এটা এইভাবে কাজ করে এবং এটাকে এই জন্যই আমরা রিকার্সিভ ফাংশন বলবো, সেজন্য হচ্ছে আমরা এখন রিকার্সিভ ফাংশনটা দেখবো, ঠিক আছে? সো ফর এক্সাম্পল আমি যদি একটা কথা বলি, আমরা খুবই সিম্পল একটা এখানে হচ্ছে প্রোগ্রাম দেখব। ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমাদের যে কোনো নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করা, কি বললাম? ফ্যাক্টোরিয়াল অফ এনি নাম্বারস। আচ্ছা, এই যে প্রবলেমটা ফ্যাক্টোরিয়াল অফ এনি নাম্বারস, এইটা কিন্তু আমরা কি করতে পারি বলুন তো? রিকার্সিভ ওয়েতে সলভ করতে পারি। কথা হচ্ছে রিকার্সিভ ওয়েতে সলভ করতে পারি বা রিকার্শন দিয়ে সলভ করতে পারি, কিন্তু কিভাবে? আর একটা ফাংশনকে আমরা কেন রিকার্সিভ ফাংশন বলবো, কখন বলবো, কিভাবে বলবো, রাইট? সো ফর এক্সাম্পল আমি জাস্ট আগে প্রবলেমটা নিয়ে কথা বলি। ফর এক্সাম্পল আমি যদি বলি 2 এর ফ্যাক্টোরিয়াল, যদি আমি বলি 2 এর ফ্যাক্টোরিয়াল, এরকম তো 2 ফ্যাক্টোরিয়াল। সো 2 ফ্যাক্টোরিয়াল সমান কত? 2 ফ্যাক্টোরিয়াল সমান আমরা জানি 2 থেকে 1 পর্যন্ত। তো 2 ইন্টু 1 যত হবে সেটা হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 3 থেকে 1 পর্যন্ত, 3 ইন্টু 2 ইন্টু 1। 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 4 থেকে 1 পর্যন্ত, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। ইন্ডিভিজুয়ালি সবগুলো নাম্বারের মাল্টিপ্লিকেশনটাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল। তো আপনারা তো ফ্যাক্টোরিয়াল বের করতে পারেনি, সাধারণ গণিতে পড়ে আসছেন। যদি না জানেন তাহলে আমি বলে দিই, সেটা হচ্ছে যেই নাম্বারের ফ্যাক্টোরিয়াল বলবেন সেই নাম্বার থেকে শুরু করবেন এবং 1 পর্যন্ত আইসা প্রত্যেকটা নাম্বারের গুণ করে দিবেন, যে ফলাফলটা আসবে সেটাই হচ্ছে আপনার তার ফ্যাক্টোরিয়াল। সো আমি এটাকে এখন একটু কমেন্ট করে রাখলাম, সরি, এটাকে আমি যদি কমেন্ট করি তাহলে এভাবে করতে হবে, রাইট? সো আপনি সবগুলোকে কমেন্ট কিভাবে করবেন, সবগুলোকে সিলেক্ট করবেন এবং কন্ট্রোল / চাপ দিলে কিন্তু আপনার সবগুলো একসাথে কমেন্ট হয়ে যাবে। এখন তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? আমাদের প্রবলেমটা সম্পর্কে আমরা একটু চিন্তা করি। প্রথমে আমরা দেখতেছি যে যেই নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করতে হবে সেই নাম্বারটা আমাদের আগে লাগবে, তাই তো? অর্থাৎ ইনপুট হিসেবে তাহলে আমি কি নিব? নাম্বারটা নিব, তাই নয় কি? হ্যাঁ, নিলাম। তাহলে আমি ইনপুট হিসেবে কি নিচ্ছি? ইনপুট হিসেবে আমি নিচ্ছি নাম্বারটা নিলাম। নেওয়ার পরে আমাকে আমরা দেখতেছি কি করতে হবে। আমরা দেখতেছি যে ওই নাম্বারের আগের নাম্বার আমাকে পেতে হবে। তাহলে ওই নাম্বারের আগের নাম্বার আমরা কিভাবে পাবো? এরপরের কাজ কি? ওই নাম্বারের আগের নাম্বার আমাদের পেতে হবে। তাহলে ওই নাম্বারের আগের নাম্বার আমরা পাইতে হলে কি করতে হবে? ওই নাম্বার থেকে 1 বিয়োগ করলে তার আগেরটা পাবো, তাই নয় কি? হ্যাঁ। তাহলে আমি 4 থেকে 1 বিয়োগ করলে আমি 3 পাচ্ছি। এরপর আমি দেখতেছি আবার 3 যেটা পাইছি, অলরাইট। সো তাহলে আমরা নাম্বারটা থেকে 1 বিয়োগ করলে তার আগের নাম্বারটা পাবো। এরপর আমরা দেখতেছি যে আগের নাম্বারটা পাইছি তার থেকে আবার 1 বিয়োগ করে আমরা পরবর্তী তার আগের নাম্বারটা পাবো। তাহলে দেখেন সেকেন্ডেও কিন্তু আমরা দেখতেছি যে অলরেডি যে নাম্বারটা আমরা পাইছি, মানে এখান থেকে যে নাম্বারটা পাইছি, সাপোজ এই নাম্বারটা হচ্ছে আমাদের, সাপোজ নাম দিলাম পি। তো এই পি থেকে 1 বিয়োগ করে কিন্তু আমরা 2 পাবো। পি যদি এখন 3 হয় তাহলে পি থেকে 1 বিয়োগ করে আমরা 2 পাবো না? তাহলে আমি কি করব? এরপরে এখানে পি থেকে বিয়োগ করব, কি 1 বিয়োগ করব। সো পি থেকে 1 বিয়োগ করার পর আমি যেটা পাইলাম সাপোজ সেটার নাম দিলাম আমি কিউ। কিউ দেওয়ার পরে এখন দেখেন কিউ তাহলে কোনটা? কিউ তাহলে মনে করেন যে আমাদের কোনটা? 2, তাই তো? 3 থেকে 1 বিয়োগ করছি আর কি, 2। তো এখন এরপরে কিন্তু আমরা 2 থেকেও 1 বিয়োগ করতে হবে, তার মানে কি কিউ থেকেও এখানে 1 বিয়োগ করতে হবে। কিউ থেকে 1 বিয়োগ করব, করার পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি, এখানে কিন্তু আমরা 1 পাইছি। সো
সো সাপোজ 1 পাইলাম। আচ্ছা 1 তো আর এখানে না, সরি 1 হচ্ছে আমাদের এইখানে। সো এরপরে কিন্তু আমাদের আর লাগবে না, তার মানে আমি নাম্বারটা থেকে 1 বিয়োগ করা শুরু করব যখনই আমার 1 চলে আসবে, যখনই 1 চলে আসবে তখন আমি স্টপ করব। তার মানে কি প্রত্যেকবার আমার কি করা লাগতেছে, একটা জিনিস খেয়াল করছেন, প্রত্যেকবার কিন্তু আমার 1 বিয়োগ করা লাগতেছে। তার মানে আমার প্রবলেমটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল বের করা, বাট আমি একটা প্যাটার্ন এখানে খুঁজে বের করছি। সো প্যাটার্নটা কি, প্যাটার্নটা হচ্ছে প্রত্যেকবার ওই নাম্বারটা থাকবে, যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা থেকে আমি 1 বিয়োগ করব, এরপরে যে নাম্বারটা পাবো সেই নাম্বার থেকে আবার 1 বিয়োগ করব, এর পরবর্তীতে যে নাম্বার থাকবে সেই নাম্বার থেকে আবার 1 বিয়োগ করব, এর পরবর্তীতে যে নাম্বার থাকবে সেই নাম্বার থেকে আবার 1 বিয়োগ করব। এই যে প্রত্যেকবার প্রবলেমটা সিমিলার, আমাকে জাস্ট নাম্বারটা আইডেন্টিফাই করতে হবে, দেন 1 বিয়োগ করতে হবে। তার মানে কি এর মধ্যে একটা রিকার্সিভ নেচার আছে না? অবশ্যই রিকার্সিভ নেচার আছে। প্রবলেমটাকে আমি কি করতেছি, আমার জাস্ট দরকার কি, আমার প্রত্যেকবার দরকার হচ্ছে নাম্বারটা, প্রত্যেকবার আমার নাম্বারটা দরকার, এন্ড দেন ওই নাম্বারটা থেকে আমি 1 বিয়োগ করতেছি, তাই নয় কি? আচ্ছা এখন এইটা তাহলে আমি কোডে কিভাবে ইমপ্লিমেন্ট করতেছি? ফর এক্সাম্পল আমাকে ফাংশন তৈরি করতে হলে কি করতে হয়, ডেফ কিওয়ার্ড ইউজ করতে হয়, আমি ডেফ কিওয়ার্ড ইউজ করছি। দেন আমি যেহেতু ফ্যাক্টোরিয়াল বের করতেছি এই জন্য আমি ফ্যাক্ট নামে একটা কি বললাম, একটা ফাংশন নেম ডিক্লেয়ার করলাম। করার পরে এই ফ্যাক্টের মধ্যে আমার কি থাকবে, প্রথম কথা হচ্ছে আমাদের নাম্বারটা, যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটার জন্য আমার এখানে কি একটা প্যারামিটার ইউজ করতে হবে না? সো আমি নাম্বারের জন্য প্যারামিটার ইউজ করলাম নাম। তাহলে আমি ফ্যাক্টকে যখন কল করব তখন যেই নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করব সেই নাম্বারটা আর্গুমেন্ট হিসেবে পাস করব, যেটা হচ্ছে এই নাম প্যারামিটারের মধ্যে আসবে। আসার পরে এখন আমি কি করব, আমি প্রত্যেকবার কি করতেছি বলেন তো, নাম্বার যেটা আছে সেটা থেকে 1 বিয়োগ করতেছি, তাই না কি? হ্যাঁ, তাহলে আমি বিয়োগ করব, কি বিয়োগ করব, নাম্বার যেটা আছে সেখান থেকে প্রত্যেকবার আমি 1 বিয়োগ করব। এখন কথা হচ্ছে 1 বিয়োগ করলে তো হবে না, 1 বিয়োগ করছি ঠিক আছে, ফর এক্সাম্পল আমি এখানে এটা করছি আর কি, যে আমি নাম্বারটা নিলাম ইনপুট হিসেবে, নেওয়ার পরে ওই নাম্বার থেকে আমি 1 বিয়োগ করছি, বিয়োগ করার পরে যেটা পাইছি সেটা হচ্ছে সাপোজ এইটা, তাই না কি? এখন এই পি, এরপরে কিন্তু আমি আবার পি থেকেও 1 বিয়োগ করছি, তার মানে আমি যেটা পাবো সেটা থেকেও কিন্তু আমাদের 1 বিয়োগ করতে হবে। কথা কি বুঝছেন? সেটা কিন্তু আমাদের 1 বিয়োগ করতে হবে। ওকে, সো এখন সেটা থেকে, এখন সেটা কোনটা, সেটা হচ্ছে এইটা, তাহলে এটা থেকে আবার আমাদের 1 বিয়োগ করতে হবে না? এটা থেকে আবার 1 বিয়োগ করতে হবে না? এক্স্যাক্টলি, এটা থেকে 1 বিয়োগ করতে হবে। সো এটা থেকে আমি 1 বিয়োগ কিভাবে করব, এভাবে 1 বিয়োগ এভাবে করব, তারপরে যেটা পাবো সেটা থেকে আবার 1 বিয়োগ করব। কিন্তু শুধু 1 বিয়োগ করলে তো হবে না, আমাকে তো 1 বিয়োগ করার পরে নাম্বারটাও রাখতে হবে, নাম্বারটাও রাখতে হবে, মানে আমি 1 বিয়োগ করার পর যে নাম্বারটা পাবো সেই নাম্বারটা আমাদের রাখতে হবে। দেখেন আমি যখন প্রথমে 4 পাইছিলাম, যখন আমি 4 পাইছি তখন তো আমি 4 কে কি করছি, স্টোর করছিলাম। এরপর যখন আমি 3 পাইছিলাম তখন 3 কে স্টোর করছিলাম। তার মানে আমি একটা একটা কাজ এভাবে করতে পারি না? দেখেন তো, আমি যদি এখানে এটাকে আমি এখান থেকে এটা বাদ দিই, এটাকে বাদ দিয়ে আমি হচ্ছে এই ফ্যাক্ট ফাংশনটাকে আমি আবার কল করলাম, কল করার পরে আমি এখানে কি করলাম, নাম্বার থেকে 1 বিয়োগ করলাম। তাহলে এখানে কি হলো, এখানে এখন কি হলো চিন্তা করেন, এই ফাংশনটার মধ্যে ঢুকলো, ঢুকার পরে একটা ভ্যারিয়েবল, এখানে তো একটা আর্গুমেন্ট নিবে, নেওয়ার পরে সেই আর্গুমেন্ট থেকে 1 বিয়োগ করবে। বিয়োগ যখন করতেছে নিচে দেখেন, নিচে কিন্তু এই ফ্যাক্ট ফাংশনটাকে আবার কল করা হয়েছে, মানে আমি যে ফাংশনের ভিতরে আছি সেই ফাংশনটাকে আবার কল করা হয়েছে। তারপরে সে যখন আবার এই ফাংশনটা পাবে, এখানে নামটা পাবে, সাথে সাথে সে কি আবার ফাংশন এখানে আসবে না? অবশ্যই আসবে, আমরা ফাংশনে যেটা দেখছি সে আবার এখানে আসবে। আসার পরে এখানে এখন এই যে প্যারামিটার নাম, তার মধ্যে এখন কি হবে, ওই 1 বাদ যাবে, নাম থেকে 1 বাদ যাবে, মানে 1 কমে সেটাকে এখন কল করতেছে। দেন তার মানে আমি কি পাবো, এখানে 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 কিন্তু আমরা পি পাস করতেছি, যদি পি পাস করি তাহলে পি কিন্তু নামের মধ্যে আসবে, আসার পরে আবার নিচে আসবে, আসার পরে এই নামের মধ্যে পি ছিল, পি থেকে আবার 1 কমতেছে, তার মানে কি পি থেকে 1 কমলে কিউ, তার মানে কিউ পাস হচ্ছে এখন। অর্থাৎ আমি কিন্তু নেচারটাকে ধরতে পারছি যে আমার প্রত্যেকবার 1 করে কমতেছে। এখন কথা হচ্ছে শুধু 1 করে কমলে তো হবে না, আমার ভ্যালুগুলোকেও কি করতে হবে, অবশ্যই মাল্টিপ্লাই করতে হবে না, মানে ভ্যালুগুলোকে আমাদের স্টোর করতে হবে, তারপরে মাল্টিপ্লাই করতে হবে। এটা আমরা কিভাবে করব? ওকে, এখন এখানে আসি, এখানে আমি যেটা করব সেটা হচ্ছে আমি রিটার্ন, মনোযোগ দিয়ে শুনুন আমি কি করতেছি, রিটার্ন নাম মাল্টিপ্লাই ফ্যাক্ট নাম -1 এটা দিলাম। কত হচ্ছে, এটার মানে কি, এটা কি দিলাম? ওকে, সো আমি বলতেছি কি, যখন আমি 4 এর ফ্যাক্টোরিয়াল বের করতেছিলাম তখন আমি কি করতেছি, এই 4 নাম্বারটাকে স্টোর করতেছিলাম শুরুতে। সো এই নাম্বারটাকে আমি এখানে স্টোর করলাম, কথা বুঝেন, এই নাম্বারটাকে আমি স্টোর করলাম। তাহলে আমি কি করলাম, আমি 4টাকে স্টোর করলাম। আচ্ছা সাপোজ আমি নামের মধ্যে 4 পাঠালাম এবং 4টাকে আমি কি করলাম, স্টোর করলাম।
দেন এখানে মাল্টিপ্লাই আসতেছে, ওকে মাল্টিপ্লাই হলো, হওয়ার পরে দেখেন এটা কি, এটা আবার রিকার্শন, এটা কি একটা ফাংশন না, ফ্যাক্ট ফাংশনটা এইট সেলফ না, হ্যাঁ তাহলে ফ্যাক্টে আবার আসবে, আসার পরে এখন কি করতেছে, যে নাম্বারটা ছিল সেটা থেকে এক কমবে, তার মানে কি 4 দিছিলাম, 4 থেকে এক কমলে 3, তাহলে 3 এখানে 3 পাস হবে, দেন আবার নিচে আসবে, নিচে আসার পরে দেখতেছে আবার নাম্বারটা, তার মানে নাম্বারটা এখন কোনটা 3, হ্যাঁ 3, এরপরে আবার কি হবে মাল্টিপ্লাইটা আসবে, রাইট, মাল্টিপ্লাই আসার পরে এখন আবার দেখতেছে নাম্বার যেটা ছিল সেটা থেকে আবার এক কম, তার মানে কি 3 থেকে এক কমবে 2 হবে, 2 এখানে তাহলে 2 হলো, 2 যখন হলো 2 এখানে কিন্তু 2 পাস হয়েছে আর কি, মানে নাম -1 মানে এখন 2 হলো, তো 2 হলে সে আবার এখানে আসবে, আসে আবার নিচে ঢুকবে, ঢুকার পরে নামের মধ্যে 2 ছিল 2 প্রিন্ট করলো, এরপর আবার স্টার, এরকম হওয়ার পরে তাহলে আবার কি হবে, স্টার যখন হয়েছে তখন আবার ফ্যাক্টের মধ্যে এখন কি হবে 2 - 1, তার মানে 1 পাস হবে, তাহলে নামের মধ্যে 1, দেন নিচে আসার পরে এই 1টা এখানে এ হবে, মানে কি 1টা বসবে, দেন আবার অ্যাস্টেরিস্ক সাইন মানে মাল্টিপ্লিকেশন সাইন হয়ে আবার কিন্তু এক কমবে, তার মানে কিন্তু এরপরে কিন্তু 0 হবে, সো যদি 0 হয়, যদি 0 হয় এরপর কি হবে, 0 হওয়ার পরে কিন্তু আপনার এটা থামে নাই কিন্তু এখনো, নামের মধ্যে এখন 0 হয়েছে, নামের মধ্যে এখন 0 আছে, এরপরে 0 - 1 হবে, তার মানে কি -1 হবে, সো এরকম করে -1 -2 -3 কিন্তু এটা চলতেই থাকবে, তার মানে কারণ কি, কারণ এই ফাংশনটা সব সময় কল করতেছে, মানে এই ফাংশনটা সব সময় একটা নাম্বারের থেকে এক কমায়া কল করতেছে, আলটিমেটলি এটা চলতেই থাকবে, কারণ কি -1 -2 -3 -4 প্রত্যেকবার এক কমে কমে সে কিন্তু আমাদের ইনফাইনাইট সংখ্যক চলবে, আমরা বুঝতেছি, এখন কথা হচ্ছে ইনফাইনাইট সংখ্যক চললে তো হবে না, আমাকে তো এই ফাংশনটাকে থামাইতে হবে, রিকার্সিভ, এই যে এই কলটাকে রিকার্সিভ কল বলতেছি আমরা, কেন রিকার্সিভ কল বলতেছি শোনেন, একটা ফাংশন যখন সে তার নিজেকে কল করবে, একটা ফাংশন যখন সে নিজেকে কল করবে, দেখেন ফ্যাক্ট ফাংশনটা এখানে ফ্যাক্ট ফাংশনটাকে কল করতেছে তার ভিতরে, তখন ওই ফাংশনটাকে আমরা বলবো রিকার্সিভ ফাংশন, আবার বলতেছি যেই ফাংশন তার নিজেকেই কল করে তাকে আমরা বলি রিকার্সিভ ফাংশন, তো এখানে ফ্যাক্ট ফাংশনটা আমরা বলতেছি রিকার্সিভ ফাংশন, এবং রিকার্সিভ কলটা হচ্ছে কোথায় দেখেন তো, এই জায়গায় রিকার্সিভ কলটা হচ্ছে না, দেখেন বারবার ফ্যাক্ট সে নিজেকে কল করতেছে, এই জন্য এটাকে বলে রিকার্সিভ কল, এবং এটার আরেকটা নাম আছে যেটাকে বলা হয় রিকার্সিভ কেস, রিকার্সিভ কেস, রিকার্সিভ কেস, রাইট, এখন রিকার্সিভ কেস যদি চলতেই থাকে তাহলে আমাদের প্রোগ্রামটা তো কখনোই হচ্ছে থামবে না, প্রোগ্রামটা কখনোই থামবে না, আর প্রোগ্রামটা যদি কখনোই না থামে তাহলে তো আমাদের প্রোগ্রাম ক্র্যাশ করবে, এই জন্য আমাদের আরো একটা কেস লাগে যেটাকে বলা হয় বেস কেস বা স্টপ কেস, আমরা ওই যে বেস কেস যেটা মূলত সেই কেসে যখন হচ্ছে আমাদের প্রোগ্রামটা চলে আসবে তখন আমাদের প্রোগ্রামটা স্টপ করে ফেলবে, মানে রিকার্সিভ কলটা আর হবে না, কথা কি বুঝতে পারছেন, যখন আমাদের বেস কেস মেট হবে তখন আমাদের রিকার্সিভ কল আর করবে না, এখন আমাদের এই প্রবলেমে, এই পার্টিকুলার প্রবলেমে বেস কেসটা কি হতে পারে দেখেন তো, আমি 2 ফ্যাক্টোরিয়াল বের করতেছিলাম, 3 ফ্যাক্টোরিয়াল বের করতেছিলাম, 4 ফ্যাক্টোরিয়াল বের করতেছিলাম, সব সময় 1 এ আসার পরে কিন্তু আমাদের আর যাইতেছে না, তার মানে আমাদের বেস কেস কিন্তু হচ্ছে 1, অর্থাৎ যখন নাম্বারটা 1 হয়ে যাবে তখন আমাদের আর রিকার্সিভ কল হবে না, রাইট, এক্স্যাক্টলি, সো এই জন্য আমরা যেটা করব এখানে একটা কন্ডিশন ইউজ করব, ইফ নাম যেটা সেটা যখন 1 হয়ে যাবে তখন আমাদের কি হবে, আমি রিটার্ন করে দিব 1, কথা কি বুঝছেন, আমি কিন্তু রিটার্ন করে দিচ্ছি 1, তার মানে দেখেন শুরুতে আমি যখন 4 দিচ্ছি 4 এখানে আসলো, আসার পরে নামের মধ্যে কি 4 আছে না, তাহলে ইফ এর মধ্যে সে কখনো ঢুকবে না, সে নিচে আসবে 4 প্রিন্ট করলো, 4 এখানে বসাইলো, মানে রিটার্নের স্টেটমেন্টে 4 বসাইলো, দেন অ্যাস্টেরিস্ক সাইন দিল, দেন 4 আবার হচ্ছে কি 4 - 1 মানে 3 কল হবে, ফ্যাক্টের মধ্যে 3 কল হবে, দেন 3 এখানে আসবে, আসার পরে আবার চেক করবে, মিথ্যা কথা এখানে আসলো, দেন আবার 3 এর ভ্যালুটা বসবে, 3 এর ভ্যালুটা কিন্তু বসলো, আগে কিন্তু 4 এর ভ্যালু ছিল, 4 এর ভ্যালু কিন্তু অলরেডি ছিল, এটা কিন্তু আপনার স্ট্যাকে ছিল, আচ্ছা স্ট্যাক এটা বেশি কঠিন হয়ে যাচ্ছে আপনার মাথায় রাখেন, মনে করেন 4 এর ভ্যালুটা হচ্ছে আপনার কোথাও স্টোর ছিল, দেন আমাদের 3 আসলো, 3 আসার পরে 3 বেস কেস চেক করলো, মিথ্যা কথা, দেন 3 স্টোর হলো, আবার 2 স্টোর হলো, এরপরে 1 যখন আসলো, যখন 1 আসলো তখন কি হলো, যখন 1 আসলো তখন আমাদের যেটা হলো সেটা হচ্ছে সে রিটার্ন করে দিছে 1, যখন সে 1 রিটার্ন করে দিছে তার মানে এই জায়গায় 1 ছিল, সে 1 রিটার্ন করে দিছে, তার মানে কি রিটার্ন করছে মানে কি, রিটার্ন করছে মানে কি, এই যে এই কলটা যে জায়গায় 1 মানে এই ফ্যাক্টোরিয়াল ফাংশনটা যে জায়গায় হচ্ছে 1 কে আর্গুমেন্ট হিসেবে নিছে সে জায়গায় রিটার্ন করে দিছে, সে জায়গায় যেহেতু রিটার্ন করে দিছে
সে জায়গায় যেহেতু রিটার্ন করে দিছে, তার মানে সে জায়গায় 1 এখন চলে আসবে। তার মানে এরপরে এগুলা বাদ 1 চলে আসলো, কথা বুঝেন, 1 চলে আসলো। তো সেই জায়গায় যদি আপনার 1 চলে আসে, মানে এটা রিটার্ন হয়ে গেছে, এটা রিটার্ন হয়ে গেছে, এটা যদি আপনার 1 চলে আসে, তাহলে পরবর্তীতে এটার আগে যেটা যারা ছিল তাদের মধ্যে বেস কেস যখন 1 হয়েছে সেগুলো 1 রিটার্ন করে দিচ্ছে না। যদি রিটার্ন 1 করে দেয় তার মানে আমাদের বেস কেস কিন্তু আমরা পেয়ে গেছি এবং বেস কেস এক্সিকিউট হয়ে গেছে। এখন তাহলে কি হলো, প্রত্যেকবার আপনার 1টা রিটার্ন করার পরে যেসব জায়গায় আপনার হচ্ছে বেস কেস 1 হয়েছে সেসব জায়গায় 1 রিটার্ন করার পরে আমাদের কি কি ছিল ভ্যালু, 4 ছিল, 3 ছিল, 2 ছিল এবং 1 ছিল। যখন আমাদের এরকম করে 1 রিটার্ন করতেছিল তখন আমাদের কি হলো, আলটিমেটলি আমাদের 4, 3, 2 এবং 1 এটা কিন্তু আমাদের মাল্টিপ্লাই হলো, হওয়ার পরে সেটা কিন্তু আমাদের রিটার্ন করতেছি আমরা। তাহলে আমি যদি আপনার এখন এটাকে প্রিন্ট করি, আচ্ছা প্রিন্ট পরে করি, আমি এক কাজ করি, আমি ফাংশনটাকে কল করি, আমি হচ্ছে এখানে ফাংশনটাকে কল করি, রাইট? সো ফাংশনকে কল করব কিভাবে, ফাংশনের নাম দিব, দেন হচ্ছে আমি সাপোজ 4 ফ্যাক্টোরিয়াল আমি দেখতে চাচ্ছি, তাহলে ফ্যাক্টোরিয়াল 4 দিলাম। তাহলে এইটা আমাদের ফ্যাক্টোরিয়ালটা ক্যালকুলেট করবে এবং আমি এটা অ্যান্সার নামক একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম। রাখার পরে আমি প্রিন্ট করে দেখতেছি যে অ্যান্সারটা কি আমাদের সঠিক আছে কিনা। তাহলে 4 এর ফ্যাক্টোরিয়াল আমরা হচ্ছে এখন দেখার কথা, দেখেন তো আমরা 4 এর ফ্যাক্টোরিয়াল দেখি কিনা। 4 এখানে আসলো, দেন ফ্যাক্টোরিয়ালের জন্য যে ক্যালকুলেশনটা সেটা করলো, করার পরে আমি সেটার অ্যান্সার দেখতেছি, আমি 24 দেখতেছি। আমরা দেখি তো 4 এর ফ্যাক্টোরিয়াল কি 24 কিনা। 4 এর ফ্যাক্টোরিয়াল আমাদের কি 4 × 3 × 2 × 1, তাহলে 3 4 12, 12 2 24, 24 1 24, ইয়েস 24 কিন্তু আমরা পাইছি। আমি যদি 3 ফ্যাক্টোরিয়াল দেখতে চাই তাহলে 3 দিলাম, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল আমাদের কত দেখেন তো, 3 ফ্যাক্টোরিয়াল আমাদের হবে 3 2 6, 6 1 6, 3 ফ্যাক্টোরিয়াল হবে আমাদের 6, দেখেন 6। তার মানে এই হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল। এবং এটা আমরা কিভাবে সলভ করলাম, ফ্যাক্টোরিয়াল প্রবলেমটা আমরা রিকার্সিভ ওয়েতে সলভ করলাম, রিকার্সিভ ওয়েতে সলভ করছি। এবং এই ফাংশনটাকে আমরা রিকার্সিভ কেন বলতেছি, তার কারণ হচ্ছে এই ফাংশনটা, এই যে ফ্যাক্ট ফাংশনটা ইটসেলফ তাকে কল করছে আবার, এই জন্য এটাকে আমরা রিকার্সিভ ফাংশন বলতেছি। আপনারা যারা রিকার্সিভ ফাংশন ফার্স্ট পড়তেছেন তারা এই জিনিসটা হয়তো আপনাদের একটু ডিফিকাল্ট ফেস করতে পারেন, এই জিনিসটা শিখতে মানে বুঝতে গিয়ে প্রথমবার রিকার্সিভ ফাংশনে কিভাবে কল হয়েছে। তাহলে চলেন আমরা হচ্ছে আমাদের একটা আছে পাইথন কোড টিউটর ভিজুয়ালাইজেশন নামে, এই যে পাইথন কোড টিউটর ভিজুয়ালাইজেশন আমি লিংক আপনার ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখানে আসবেন, আসার পরে আপনি যে কোডটা বুঝতেছেন না সেই কোডটাকে জাস্ট কপি করেন, এখান থেকে কপি করার পরে এখানে পেস্ট করেন, পেস্ট করার পরে আপনি এখন হচ্ছে ভিজুয়ালাইজ এক্সিকিউশন এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর এখন আপনি কি হলো দেখেন, এই যে রেড মার্কের যে অ্যারোটা আছে এটা কি করতেছে, এটা হচ্ছে নেক্সট লাইন টু এক্সিকিউট, অর্থাৎ পরবর্তী লাইন কোনটা এক্সিকিউট হবে সেটাকে নির্দেশ করতেছে। এবং গ্রিন লাইনটা হচ্ছে দ্যাট জাস্ট এক্সিকিউটেড, মানে যেটা অলরেডি এক্সিকিউটেড হয়ে গেছে, রাইট? তো এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আমরা এখন এই কোডটাকে হচ্ছে আমরা এখন সিমুলেট করব, মানে একটা একটা করে এক্সিকিউট করব যেটা কিভাবে কাজ করতেছে। সো সাপোজ আমি তাহলে আমার শুরুতে হচ্ছে রেড লাইনটা হচ্ছে এখানে আছে, মানে রেড অ্যারোটা হচ্ছে এখানে আছে, তার মানে এই কোডটা হচ্ছে এখন এক্সিকিউট হবে। সো আমি নেক্সট দিলাম। আচ্ছা, যখন আমি নেক্সটে ক্লিক করলাম তখন দেখেন আমার এই কোডটা এক্সিকিউট হয়ে গেছে, মানে এই লাইনটা আমাদের কি হয়ে গেছে, এই লাইনটা কিন্তু আমাদের এক্সিকিউট হয়ে গেছে, রাইট? সো এই লাইনটা এক্সিকিউট হওয়ার পর আমাদের পরবর্তী এক্সিকিউট কোনটা হবে, এটা হবে। কেন এটা এক্সিকিউট হবে দেখেন, আমাদের ফাংশনটা ডিফাইন হয়েছে, ওকে ফাংশনটা ডিফাইন হয়ে গেছে, এটার ভিতরে কিন্তু কিছু কাজ হয় নাই। তাই আমি বলছি কি মেইন ফাংশন থেকে কোড এক্সিকিউশন শুরু হয়। সো মেইন ফাংশনের মধ্যে দেখতেছে একটা অ্যান্স নামক ভ্যারিয়েবল আছে, ওকে অ্যান্স নামক ভ্যারিয়েবল আসলো, আসার পরে এখানে দেখতেছে ফ্যাক্ট 3, তার মানে কি এখানে সে ফাংশনটাকে পাইছে, তার মানে কি সে এখন ফাংশনের মধ্যে চলে আসবে। আমি যখন এখানে নেক্সট দিব তাহলে দেখেন সে কিন্তু ফাংশনের মধ্যে চলে আসছে আবার। আসার পরে এখানে দেখেন নামের মধ্যে কিন্তু আপনার 3 হয়েছে। এখানে দেখেন এখানে কিছু কথা আছে যে গ্লোবাল ফ্রেম, শুরুতে কিন্তু আপনার গ্লোবাল ফ্রেমে কিন্তু ফ্যাক্ট নামক যে ফাংশনটা আছে সেই ফাংশনটা কিন্তু কল করতেছে, যার মধ্যে নাম নামক যে ভ্যারিয়েবলটা ছিল সেটার মধ্যে 3 অ্যাসাইন হয়েছে, রাইট? সো এখানে যখন আপনার ফ্যাক্ট যেই ফাংশনটা আছে সেটা যখন আপনার দেখতেছে যে এটাকে কল করতেছে গ্লোবাল ফ্রেমে, তখন কি হইতেছে তার মধ্যে 3 এখানে কিন্তু এখন অ্যাসাইন হয়েছে। এখন আমি যদি এটাকে নেক্সট করি তাহলে নেক্সট কোনটা এক্সিকিউট হবে, এটা এক্সিকিউট হবে। তাহলে দেখেন এটা এক্সিকিউট করলো, তাহলে এখন কি হলো, এটা যখন এক্সিকিউট করছে তখন এই ফ্যাক্টের মধ্যে কিন্তু আমাদের 3 চলে আসলো। তাহলে ফাংশনের ভিতরে ঢুকলো, ঢুকার পরে এখানে বেস কেস চেক করবে না, চেক করবে এটা তো 3 না, সো এটা ফলস, যদি এটা ফলস হয় তাহলে কি হবে, সে
রিটার্ন মানে 5 নাম্বার কিন্তু স্টেটমেন্ট এরপরে এক্সিকিউট করবে। তাহলে দেখেন এই রিটার্ন এই নাম্বার এই এক্সিকিউশনটা কিন্তু এখন হয়েছে। এখন এইটা যখন এক্সিকিউশন হয়েছে তখন কিন্তু দেখেন আপনার এই নামের মধ্যে কিন্তু এখন 2 আসছে। কেন নামের মধ্যে 2 আসছে বলেন তো? তার কারণ হচ্ছে এই জায়গায় আপনার নাম যেটা আগে ছিল 3 সেটা থেকে 1 কমছে, কমে কিন্তু সে এখন এখানে আসছে, মানে 2 আসছে। 2 আসার পরে কিন্তু সে যেহেতু এখানে আবার নিজস্ব ফ্যাক্ট ফাংশনটাকে কল করতেছে, দেখতেছে সে কি করবে, এখানে আসবে, মানে এই লাইনটা কিন্তু এখন এক্সিকিউট হবে। আমি যেটা বলছিলাম দেখেন রেড রেড অ্যারো কিন্তু দেখাচ্ছে, তাহলে এটা আবার এক্সিকিউট হচ্ছে। এখন আমি যদি নেক্সট দিই তাহলে আবার বেস কেস চেক করবে, দেখেন বেস কেস চেক করবে। আমি আবার নেক্সট দিলাম, তাহলে কি হলো, আবার রিটার্নে আসলো, কারণ বেস কেস ফলস হয়ে গেল। এখন কিন্তু আমার নামের ভ্যালু 2 আসতেছে। আমার শুরুতে যে 3 ছিল সে কিন্তু 3 এখনো আছে, নামের ভ্যালু 2 থেকে এখন কিন্তু 1 হয়ে যাবে। দেখেন আমি যদি 1 নেক্সট দিই তাহলে কিন্তু দেখেন নামের ভ্যালু 2 থেকে কমে 1 হয়ে গেছে এবং ফ্যাক্টের মধ্যে আবার চলে আসছে, কারণ সে ফ্যাক্টে অলরেডি কল করছে, রাইট? এখন যদি আমি নেক্সট দিই তাহলে আমাদের কিন্তু 1 এটা বেস কেস কিন্তু সত্য হয়ে যাবে, মানে এই 1টা কিন্তু এখন সত্য হয়ে যাবে। দেখেন আমি যদি এখন নেক্সট দিই তাহলে আমাদের 1টাকে সে রিটার্ন করে দিবে। দেখেন আমি করলাম, করার পরে দেখেন আমাদের রিটার্ন কিন্তু করে দিছে 1টাকে রিটার্ন করার পর। আচ্ছা 1টাকে রিটার্ন করার পরে সে কিন্তু 2 সাথে গুণ করে দিছে, তাই কিন্তু এখানে আমি রিটার্ন ভ্যালু 2 পাচ্ছি। ঠিক আছে, 2 পাওয়ার পরে দেখেন আমাদের এই স্টেটমেন্ট 5 নাম্বারের স্টেটমেন্ট এক্সিকিউট হয়েছে। এখন এই রিটার্ন স্টেটমেন্ট কিন্তু এখনো শেষ হয় নাই, কার জন্য? 2 যে আমাদের, আমরা যখন 2 দিয়ে কল করছি সেটা কিন্তু এখন এক্সিকিউট হয় নাই। সো আমি যদি এখন নেক্সট দিই তাহলে দেখেন ওটা কিন্তু এক্সিকিউট হয়েছে। তাহলে 2 এর জন্য এক্সিকিউট যদি হয় তাহলে 2 ইনটু 3 কত ছিল? 6। এরপর এখন 3 এর জন্য হবে, তো 3 এর জন্য যদি হয় তাহলে 3 তে বাকি ছিল 1 এর জন্য 1, তাহলে 6 ইনটু 1 হবে। নেক্সট করলাম 6 ইনটু 1, এরপর আমাদের কি হবে, প্রিন্ট অ্যান্সার, রাইট? এই দেখেন আমাদের অ্যান্সারটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে। স্টিল আপনারা যদি এই কোডটা, এই ভিজুয়ালাইজেশনটাও যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা জাস্ট কমেন্টে লেখেন যে ভাইয়া আমি রিকারশন এখনো বুঝি নাই। আপনাদের জন্য রিকারশনের উপরে একটা জব্বর ভিডিও বানাবো, কিন্তু সেটা এই প্লেলিস্টে আপনারা পাবেন না, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কোনো ভিডিও হবে, রাইট? কারণ এই প্লেলিস্টে আপনাদের রিকারশনটা প্রত্যেকের জন্য না, প্রত্যেকে হয়তো রিকারশন নিয়ে ওভাবে কাজ করবেন না বা বুঝতেও চাইবেন না। ঠিক আছে, আপনাদের রিকারশন নিয়ে কাজ করা লাগতে না পারে, বেশিরভাগ মানুষই আমরা কিন্তু রিকারশন নিয়ে কাজ করব না, রাদার দেন আমরা কোনো প্রবলেম সলভিং করতেছি পাইথন দিয়ে, কথা বুঝছেন? বাট অ্যাজ এ প্রোগ্রামার আপনার এই জিনিসটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো যাই হোক এই আপনার ওয়েবসাইটের আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা যে কোনো প্রোগ্রামের, আপনারা লুপ বলেন ফাংশন বলেন, যে কোনো প্রোগ্রামের আপনি এক্সিকিউশনটা কিভাবে হচ্ছে, কোনটা আগে হচ্ছে কোনটা পরে হচ্ছে, সেই বিষয়গুলো আপনি এখান থেকে বুঝতে পারবেন। ঠিক আছে, সো আমি এটাকে ক্লোজ করলাম, করার পরে আমরা রিকারশনটা তাহলে বুঝতে পারছি এটাকে কেন রিকারশন, এই ফাংশনটাকে আমি রিকারসিভ ফাংশন বলতেছি কেন, কারণ এই ফাংশনটা ইটসেলফ তাকে কল করতেছে তার ভিতরে, বুঝছেন? সো এটাকে আমরা বলতেছি রিকারশন, এবং এটা দুটো কেস দরকার, একটা হচ্ছে বেস কেস যেটা হচ্ছে আমাদের রিকারসিভ কলটাকে থামানোর জন্য, আর একটা হচ্ছে আমাদের রিকারসিভ কেস যেটা হচ্ছে রিকারশনটা ঘটাচ্ছে, রাইট? এখন আসি আমরা আমাদের পাইথনের একটা গুরুত্বপূর্ণ, ওয়ান অফ দ্য গুরুত্বপূর্ণ আমি বলবো, সেটা হচ্ছে ল্যামডা ফাংশন। এই ল্যামডা ফাংশন কিন্তু খুবই ছোট এবং একটা, এটাকে অ্যানোনিমাস ফাংশনও বলে, এটা হচ্ছে একটা মানে স্মল অ্যানোনিমাস ফাংশন বলে, স্মল অ্যানোনিমাস মানে কি, নামহীন, অ্যানোনিমাস ফাংশন। সো এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা জিনিস। এইটা আমরা, আচ্ছা প্রথমত আমরা দেখি এটা বেসিক্যালি কি, এটা সিনট্যাক্সটা কেমন। তো সিনট্যাক্সটা হচ্ছে এই ফাংশনের কোনো নাম থাকে না, যেহেতু অ্যানোনিমাস বলছে এটার কোনো নাম থাকে না, এবং এটা হচ্ছে একটা মাত্র এক্সপ্রেশন ইউজ করে, তার মানে সে শুধুমাত্র একটা মাত্র এক্সপ্রেশন থাকবে, তার মধ্যে একটা মাত্র সেন্টেন্স থাকবে, যদি আপনি চিন্তা করেন এভাবে যে একমাত্র সেন্টেন্সের মধ্যে বা একটা মাত্র এক্সপ্রেশনের মধ্যে সে কিন্তু তার কাজ করবে। কিভাবে? এই ফাংশন ডিক্লেয়ার করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ল্যামডা কিওয়ার্ডটা আপনাকে ইউজ করতে হবে। ল্যামডা, দেখেন আমি ল্যামডা দিয়েছি, এটা কিওয়ার্ড দেখে কিন্তু এটা ব্লু হয়েছে। দেন আপনাকে যেটা করতে হবে ল্যামডা কিওয়ার্ড ইউজ কর, আচ্ছা ল্যামডা কিওয়ার্ড ইউজ করার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে এই ফাংশনের জন্য, মানে আপনি যে ফাংশনটা তৈরি করতেছেন এই ফাংশনের জন্য আপনাকে প্যারামিটারগুলো দিতে হবে। সো সাপোজ আমি প্যারামিটার হিসেবে দিলাম এক্স, দেওয়ার পরে আমি একটা প্যারামিটার দিলাম, দেওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে কোলন, এই সিম্বলটা দিব। তাহলে আমি বলছি কি, আমি কোলন দিলাম, কোলন দেওয়ার পরে আপনার যে প্যারামিটার, সেই প্যারামিটার দিয়ে আপনি যে কি করতে চাইতেছেন, সাপোজ আপনি কি করবেন, আপনি হচ্ছে রিটার্ন করা লাগবে না, এখানে তো রিটার্ন স্টেটমেন্ট নাই, আপনি যেটা করবেন সেটা হচ্ছে এক্স কে আপনি সাপোজ চাচ্ছেন যে তার সাথে যোগ করবেন 10, অর্থাৎ আপনি যে প্যারামিটার, অর্থাৎ যে আর্গুমেন্টটা আপনি রিসিভ করবেন, এক্স প্যারামিটার যে আর্গুমেন্টটা রিসিভ করবে
সেটার সাথে আপনি 10 যোগ করলেন, 10 যোগ করার পরে সেটাকে আপনি রিটার্ন করে দিলেন। সো রিটার্ন এখানে অটোমেটিকলি হয়। কি হয়? রিটার্ন এখানে অটোমেটিকলি হয়, আপনাকে রিটার্ন করতে হবে না ফার্দার। অর্থাৎ আপনি একটা মাত্র এক্সপ্রেশন ইউজ করছেন, দেখেন এখানে কিন্তু এক্সপ্রেশন আপনি একটা ইউজ করছেন, সেই এক্সপ্রেশনটা কাজ করে অটোমেটিক্যালি সে রিটার্ন করে দিবে। আপনি যে রিটার্ন করছেন এই রিটার্নটা এখন আপনি রাখতে হবে না কোথাও, এর জন্য আপনি এখানে যে কোনো একটা ভ্যারিয়েবল ইউজ করতে পারেন। সাপোজ আমি বার নামে একটা ভ্যারিয়েবল তৈরি করলাম, তাহলে ল্যামডা ফাংশনটা আমার তাহলে কি করলো, সে হচ্ছে একটা মাত্র প্যারামিটার, তার মানে সে একটা মাত্র আর্গুমেন্ট এক্সপেক্ট করতেছে, এবং সেই আর্গুমেন্ট যেই আর্গুমেন্টটা দিব তার সাথে 10 যোগ করে সে রিটার্ন করে দিবে, এবং সে 10 কিন্তু আমাদের বারের মধ্যে থাকবে। এটা হচ্ছে আমাদের ল্যামডা ফাংশন, কিভাবে আমরা ডেফিনেশন দিব। এখন আমি যদি এটা এক্সিকিউট করে দেখতে চাই, প্রিন্ট, দেখেন আমি প্রিন্ট, আমি বলবো কি বার, শুধু বার দিলে কি আমাদের রেজাল্ট আসবে? আসবে না, কারণ এই আর্গুমেন্টের ভ্যালু তো আমাকে পাস করতে হবে, মানে আর্গুমেন্ট তো আমাকে পাস করতে হবে, প্যারামিটারের ভ্যালুটা আর কি। সো প্যারামিটারের ভ্যালুটা আমাকে যদি পাস করতে হয় তাহলে আমি কিভাবে পাস করব? আমার তো এই ফাংশনের তো কোনো নাম নাই। ইয়েস, এই ফাংশনের কোনো নাম নেই, বাট এই ফাংশনটা যেই ভ্যারিয়েবলের মধ্যে আপনি অ্যাসাইন করবেন সেই ভ্যারিয়েবলটাকে আপনি কি করতে পারেন, মানে কাইন্ড অফ নাম হিসেবে ইউজ করতে পারেন। সেই ভ্যারিয়েবলের সাথে আপনি কি করবেন, এভাবে প্যারেনথেসিস দিয়ে আপনি জাস্ট ভ্যালু দিয়ে দিলেন। এর ফলে আপনার কি হলো, এর ফলে আপনার এই ল্যামডা ফাংশনের মধ্যে যে প্যারামিটার একটা আছে তার মধ্যে এই 10 গেল, যাওয়ার পরে 10 এর সাথে 10 যোগ হলো, 10 যোগ হয়ে রিটার্ন করে দিল, সেটা বারের মধ্যে থাকলো, এবং আমরা অবশেষে এখানে 20 দেখতে পাওয়ার কথা, রাইট? আমরা 20 দেখলাম। কথা হচ্ছে আপনারা বুঝতেছেন না যে এটা আসলে কি হয়েছে। ফর এক্সাম্পল আমরা আরেকটা দেখি। সো আমরা কি করব, ল্যামডা ফাংশন ইউজ করব। সো এখন মনে করেন আপনার প্যারামিটার হচ্ছে দুইটা, সাপোজ এক্স এবং ওয়াই দুইটা হচ্ছে আপনার প্যারামিটার। সো প্যারামিটার আপনি দিলেন, দেন কোলন দিলেন, কোলন দেওয়ার পর আপনি এখানে একটা মাত্র এক্সপ্রেশন ইউজ করতে পারবেন, নট দুইটা বা তিনটা, একটা মাত্র এক্সপ্রেশন কিন্তু আপনাকে ইউজ করতে হবে, এটা শর্ত ল্যামডা ফাংশনের। সো এখানে আপনি এক্স ওয়াই দিয়ে কি করলেন, সাপোজ আপনি এক্স এবং ওয়াই এর একটা মাল্টিপ্লিকেশন করলেন, আপনি এখানে যা করতে পারেন এক কিন্তু আপনাকে একটা মাত্র এক্সপ্রেশনে করতে হবে। তাহলে বুঝতেছি আমরা ছোটখাটো যেসব অপারেশনগুলো আমাদের করা লাগবে, গুণ করা, ভাগ করা, বিয়োগ করা, ডিভাইড করা, তারপর হচ্ছে আমাদের পাওয়ার বের করা, তো এইসব ক্ষেত্রে কিন্তু আমরা ল্যামডা ফাংশন ইউজ করতে পারি, রাইট? এখন তাহলে এটা কি করলো, এটা হচ্ছে এক্স এবং ওয়াই কে মাল্টিপ্লাই করে সে রিটার্ন করে দেবে। রিটার্নগুলো আমি রাখবো কোথায়? সাপোজ আমি রেজাল্টের মধ্যে রাখলাম। তাহলে এই ফাংশনটাকে আমরা কিভাবে কল করব? ইয়েস, এই ফাংশনটাকে আমরা কল করতে হলে আমরা কি করব, রেজাল্ট যেটা আছে, রেজাল্ট ভ্যারিয়েবলটাকে আমরা নিব, নিয়ে প্যারেনথেসিস দিব, যেহেতু দুইটা প্যারামিটার আছে তাই দুইটা আর্গুমেন্ট যাবে। সাপোজ আমি 10 তার সাথে আমি 2 গুণ করব, তাহলে 20 হবে, রাইট? আচ্ছা 2 না, আমি 4 গুণ করি, তাহলে 40 হওয়ার কথা। মানে 10 যাবে এক্স এর মধ্যে, ওয়াই এর মধ্যে যাবে 4, দেন এই দুইটা গুণ করে রিটার্ন করে দিবে, রেজাল্টের মধ্যে থাকবে, এবং আমি সেই রেজাল্টটাকে প্রিন্ট করতে যাচ্ছি। তো আমি সেই রেজাল্টটাকে কি করব, প্রিন্ট করলাম। এখন আমি যদি এক্সিকিউট করি তাহলে আমাদের কি হবে বলুন তো, 40 কিন্তু আসবে, এবং 40 কিন্তু আসলো। এখন কথা হচ্ছে আপনি প্যারামিটার কয়টা দিতে পারবেন, যতগুলো আপনার ইচ্ছা, বাট এক্সপ্রেশন মাস্ট বি ইন ওয়ান লাইন। এখন কথা হচ্ছে এই ফাংশনটা আমি কিভাবে করবো, এই সিমিলার কাজগুলো কিন্তু আমরা নর্মাল ফাংশন দিয়েও করতে পারি, রাইট? নর্মাল ফাংশন দিয়ে আমি করতে পারি। দেখেন আমি নর্মাল ফাংশনের জন্য একটা ফাংশনের নাম নিলাম মাই ফাঙ্ক নিলাম, নেওয়ার পরে সেখানে আমি সাপোজ এই সেম কাজটা করবো, দ্বিতীয় ল্যামডা ফাংশনের জন্য যে কাজটা আমি সেটা এখানে করতেছি। তাহলে আমি কি করবো, এখানে দুইটা প্যারামিটার, একটা এক্স একটা ওয়াই দেওয়ার পরে আমি কি করতেছিল, রিটার্ন করতেছে কি, রিটার্ন করতেছে এক্স এবং ওয়াই এর যে মাল্টিপ্লিকেশন সেটা। এবং আমি কিন্তু এখানে সাপোজ আমি প্রিন্ট করে আমি প্রিন্ট করতেছি, প্রিন্ট করে মাই ফাংশন যেটা আছে সেটাকে আমি কল করব, মাই ফাঙ্ক, রাইট? এবং এখানে এক্স এবং ওয়াই এর মধ্যে আমি কত দিলাম, 10 আর হচ্ছে 4। এখন আমি যদি এক্সিকিউট করি তাহলে আমি দেখতেছি 40, অর্থাৎ এই ল্যামডা ফাংশন দিয়ে আমি যা করছি সেটা আমি এই সিঙ্গেল ফাংশন, মানে আমরা যে সিম্পল আমরা যে ফাংশন করছি সেটা দিয়ে কিন্তু আমরা সেম কাজ করছি। বাট ওয়াই, যেহেতু আমরা দুটোই কাজ করতে পারতেছি তাহলে আমাদের ল্যামডা ফাংশন কেন দরকার? স্পেসিফিকলি এই ল্যামডা ফাংশনটা আমাদের দরকার হয় তখন যখন আমাদের কখনো হায়ার অর্ডার যেসব ফাংশন থাকে সেই ফাংশনের ভিতরে যে প্যারামিটারগুলো থাকবে সেই প্যারামিটারের মধ্যে আপনার আরেকটা ফাংশন কল হচ্ছে। ব্যাপারটা বুঝি নাই, ওকে একটু বুঝাই দিই। চলেন তাহলে আমরা হচ্ছে একটা কোড সেল ওপেন করি, সেখানে আমরা দেখব যে কেন আমরা ল্যামডা ফাংশন ইউজ করব এবং কোথায় ইউজ করব, রাইট? সো ফর এক্সাম্পল আমাদের একটা ফাংশন আছে যে ফাংশনটার নাম হচ্ছে আপনার সাপোজ ফোল্ড এরকম কিছু একটা। এই ফাংশনটা আপনার কি করে, ফর এক্সাম্পল এর মধ্যে একটা প্যারামিটার আছে এ। এখন এটা যেটা করে মনে করেন সে রিটার্ন করে এ যেটা থাকবে
তার স্কোয়ার যে থাকবে সেই স্কোয়ারের সাথে 2 যোগ করবে, 2 যোগ করে সে রিটার্ন করবে। এই বলছি কি এ যেটা থাকবে তার স্কোয়ারের সাথে সে 2 যোগ করবে। এখন এর স্কোয়ারের সাথে 2 যোগ করে এটা তো আমরা ইজি, আমরা একটা কাজ করতে পারি, সেটা কি করতে পারি, এর সাথে এ এভাবে মাল্টিপ্লাই করে এটাকে আমরা প্যারেনথেসিসের মধ্যে রাখলে প্রথমে কি হবে, এর স্কোয়ার বের করবে, বের করার পর তার সাথে 2 যোগ করে সে রিটার্ন করবে, রাইট? ফর এক্সাম্পল আমি যদি এখন এই ফাংশনটাকে কল করি, আমি প্রিন্ট করব অবশ্যই ভ্যালুটা, তাই আমি আগেই বলে দিলাম কল করলাম, রাইট? ফোল্ড ফাংশন দিয়ে দেন হচ্ছে আমি যে আর্গুমেন্টটা সেটা পাস করলাম এন্ড দেন সেটাকে আমি প্রিন্ট করলাম। তাহলে কি হবে, 10 এখানে আসবে, আসার পরে এ এর সাথে মানে এ হচ্ছে 10, তাহলে 10 এর মানে 10⁻² আর কি, মানে 10 10 100, 100 সাথে 2 যোগ করলে কত, 102। তো ফর এক্সাম্পল আমি এটাকে রান করলে আমরা দেখতেছি যে তাহলে আমরা 102 কিন্তু ভ্যালু পাচ্ছি। সো 102 আমরা পাইলাম। এখন কথা হচ্ছে, মনে করেন এই যে ছোট কাজটুকু আছে, এই ছোট কাজটুকু মনে করেন যে শুধুমাত্র এই ফোল্ড ফাংশনের মধ্যেই লাগতেছে, আর কোথাও লাগতেছে না, বা মানে একটা মাত্র জায়গায় লাগতেছে। আপনি একটা বড় প্রোগ্রামে কাজ করতেছেন যেখানে এই ছোট ধরনের একটা কাজ যেটা আপনার এক জায়গায় লাগতেছে। এখন এই কাজটুকু আপনি এখানে না করে কিন্তু আপনি কি করতে পারেন বলেন তো, আপনি আলাদা করে একটা ফাংশন তৈরি করতে পারেন। ডেফ স্কোয়ার নামে একটা ফাংশন তৈরি করতে পারেন। স্কোয়ার ছিল এটা না এক্সপোনেনশিয়াল ছিল? এক্সপোনেনশিয়াল ছিল। সো এক্সপোন নামে একটা ফাংশন তৈরি করলেন, করার পরে সেখানে আপনি একটা ভ্যালু দিলেন, দেওয়ার পরে সেটাকে আপনি জাস্ট কি করলেন, রিটার্ন করলেন এ, তার এক্সপোনেনশিয়াল আপনি বের করলেন। তাহলে এ, ঠিক আছে, এটা কি এক্সপোনেনশিয়াল? হ্যাঁ, এক্সপোনেনশিয়াল মানে a⁻² আর কি, রাইট? সো এক্সপোনেনশিয়াল আপনি বের করলেন। তাহলে আপনি যখন এখন আপনি যেহেতু এটা করলেন, করার পরে তাহলে এখানে কি হলো, বলেন তো, এখানে ফল্ট তাহলে কি করবে, ফল্ট হচ্ছে ওই ভ্যালুটার স্কোয়ার বের করে তার সাথে 2 যোগ করবে, তাই তো? সো তাহলে আমরা এখানে কি করব, এক্সপোন যে এটা ছিল, এক্সপোন যে ফাংশনটা ছিল তাকে আমরা কল করব। কল করার পরে সেখানে আমি যে ভ্যালুটা দিব, এক্সপোন ফাংশনটাকে আমি কল করব, কল করার পর আমি যে ভ্যালুটা দিব, সাপোজ আমি এখানে কি দিচ্ছি, আমি এখানে এখন 10 দিলাম। সো 10 দেওয়ার পরে তার সাথে 10 দেওয়ার পরে এই এক্সপোন ফাংশনালিটি কি করবে, সে তার এক্সপোনেনশিয়ালটা বের করবে এবং তার সাথে এখানে 2 যোগ করে আমরা কিন্তু এখন 102 দেখব, রাইট? দেখেন আমরা কিন্তু 102 দেখতেছি। হোয়াট ইফ এই ছোট কাজটুকু করার জন্য আপনাকে আরেকটা ফাংশন তৈরি করা লাগবে না? কেন লাগবে না? কারণ হচ্ছে একটা মাত্র কাজ, যে কাজটা দেখতেছি আমরা একটা মাত্র সিঙ্গেল এক্সপ্রেশন আমরা করতে পারতেছি। তাহলে এইটার জন্য আমরা আরেকটা ফাংশন তৈরি করব? অবশ্যই না। ফাংশন আমরা কখন তৈরি করব, যখন একটা কাজ আমার বারবার কাজ করা লাগতেছে, অর্থাৎ আমি কোডটাকে একবার তৈরি করছি বাট আমরা রিইউজ করতেছি অনেকবার। যেহেতু এইরকম কাজটা আপনার একবার লাগতেছে, তাহলে আপনি এইভাবে ফাংশনটা ডিফাইন করবেন না। তখন আপনি কি করবেন, ল্যামডা ফাংশনের সাহায্য নেবেন। ল্যামডা ফাংশনের সাহায্য কিভাবে নেবেন, দেখেন আপনি এখানে যেই প্যারামিটারটা মধ্যে যেই আর্গুমেন্টটা পাস করতেছেন সেই আর্গুমেন্টটার কি হবে, স্কোয়ার হবে। তো আর্গুমেন্টের স্কোয়ারটা বের করার জন্য আপনি এক কাজ করতে পারেন না, এখানে আপনি এক কাজ করেন, এখানে আপনি একটা প্যারামিটার ইউজ করেন। সেই প্যারামিটারের নাম দিলাম, সাপোজ আমি ফাং দিলাম অথবা ফান দিলাম, ফর এক্সাম্পল ফাংশনের জন্য আমি ফান দিলাম। দেওয়ার পরে এরপরে মানে ফান দিলাম কেন, কারণ হচ্ছে আমি এই যে প্যারামিটারটা, ফান যে প্যারামিটারটা, এই প্যারামিটারটা আমি বলতেছি যে এই প্যারামিটারটা হচ্ছে একটা ফাংশনকে সে কি করবে, একটা ফাংশনকে সে হচ্ছে আর্গুমেন্ট হিসেবে নিবে। তাই আমি এখানে একটা প্যারামিটার দিলাম। আর এরপরে আমি যেটা করলাম সেটা হচ্ছে আরেকটা প্যারামিটার তৈরি করলাম, যে প্যারামিটারটা হচ্ছে এ। কি করলাম, আরেকটা প্যারামিটার তৈরি করলাম যে প্যারামিটারটা হচ্ছে এ। আমি কি করতেছি আপনাদেরকে বুঝাচ্ছি, দেখেন এখন আমার তো এক্সপোনেনশিয়াল এই ফাংশনটা আর নাই, ওকে, বাট আমার ফাংশন যেটা আছে সেটা কিন্তু আছে। তার মানে আমি ফোল্ড ফাংশনকে যখন কল করব তখন আমি অটোমেটিক্যালি ফোল্ড ফাংশনের মধ্যে যেই আর্গুমেন্টটা পাস করব সেই আর্গুমেন্টটা হচ্ছে একটা ফাংশন আমি পাস করব। আবার বলতেছি, একটা ফাংশন আমি পাস করব, নট ডিরেক্ট ট্যান ভ্যালু, এরকম কিছু একটা, কথা বুঝছেন? সো আমি একটা ফাংশন যেহেতু পাস করব, তাহলে এখন এই ফাংশনটা আমার কি করবে বলেন তো, এই ফাংশনটা আমার যেটা করবে সেটা হচ্ছে স্কোয়ার বের করবে। সো আমি ল্যামডা ফাংশন ইউজ করতে পারি না, এখানে ল্যামডা এবং আমাদের আর্গুমেন্ট হচ্ছে একটা, তাই আমি একটা প্যারামিটার দিলাম এবং সেই ফাংশনটা আমাদের কি করে বলেন তো, এক্সপোনেনশিয়াল বের করে, রাইট? সো যেই ভ্যালুটা দিবে সেই ভ্যালুটা এক্সপোনেনশিয়াল বের করবে। এখন কথা হচ্ছে এই যে এক্সপোনেনশিয়ালটা বের করতেছে, এখানে যে প্যারামিটারটা, এই প্যারামিটারের ভ্যালু এখন কোথায় পাবো, এই প্যারামিটারের ভ্যালুটা হচ্ছে এইটা। এখন আপনি কমা দিয়ে সেই আপনার এক্স এর মধ্যে কি ভ্যালু থাকবে সেটা আপনি এখানে জাস্ট বলে দিবেন। সো আমাদের আগে কি ছিল, 10 ছিল। সো সিমিলার কাজ, আপনি কল করলেন, এখন ফোল্ড ফাংশনকে যদি আপনি কল করেন তাহলে আপনার কি হবে বলেন তো, রাইট, এক্স্যাক্টলি আপনার এই ফানের মধ্যে আপনার কিন্তু এখন এই ভ্যারিয়েবলটাকে পাস করতে হবে। কারণ কি, সরি,
তার কারণ কি? কারণ এই 10টা কিন্তু আমাদের এই ল্যামডা ফাংশনের আর্গুমেন্ট হিসেবে পাস হবে, রাইট? সো আমি যখন এটাকে এক্সিকিউট করব তাহলে কিন্তু আমি 102 দেখতে পারবো। সো এই ধরনের এই যে ফোল্ড ফাংশন যেটা আছে এটাকে বলা হয় হায়ার অর্ডার ফাংশন। কেন হায়ার অর্ডার? কারণ একটা ফাংশনের ভিতরে আপনি আরেকটা ফাংশন এজ এ আর্গুমেন্ট হিসেবে নিচ্ছেন। কথাটা বুঝতে পারছেন? সো বেসিক্যালি ল্যামডা ফাংশন আমরা এই ধরনের হায়ার অর্ডার ফাংশনগুলোতে ইউজ করব। অর্থাৎ যেসব জায়গায় আমার একটা ছোট কাজ আমার সব সময় লাগতেছে না করা, বাট আমার স্পেসিফিক একটা ফাংশনে আমার হচ্ছে ওই ধরনের কাজ লাগতেছে, তখন আপনি ওই ফাংশনের মধ্যে একটা আর্গুমেন্ট আলাদা করে তৈরি করবেন, একটা প্যারামিটার আলাদা করে তৈরি করবেন, যেই প্যারামিটারটা হচ্ছে একটা ফাংশনকে আর্গুমেন্ট হিসেবে নিবে। তো ওই ধরনের ফাংশন যখন একটা ফাংশন হচ্ছে আরেকটা ফাংশনকে আর্গুমেন্ট হিসেবে নিচ্ছে, সেই ধরনের ফাংশনটাকে আমরা হচ্ছে ল্যামডা ফাংশনের মাধ্যমে এভাবে ডিফাইন করতে পারবো। আই গেস আপনারা বুঝতে পারছেন। সো এই ছিল ল্যামডা ফাংশন এবং ল্যামডা ফাংশনের ইউজেস, রাইট? সো আমরা একটু পিডিএফে যাই। এখানে আমরা দেখি আমাদের রিকারশন তো আমরা পড়লাম, আমরা ফ্যাক্টোরিয়ালের কোডও এখানে দেখালাম। যাই হোক, আপনারা প্র্যাকটিস করবেন এবং অবশ্যই আপনারা হচ্ছে ওই যে কি বলে যে ভিজুয়ালাইজেশন যেই প্ল্যাটফর্ম আপনাদেরকে দেখাইছি সেখানে গিয়ে আপনারা কোডগুলো এক্সিকিউট করে বোঝার চেষ্টা করবেন যে কোনটা কোথায় কাজ করতেছে, রাইট? এরপর ল্যামডা ফাংশন নিয়ে তো আমরা কথা বললাম। সো ল্যামডা ফাংশন নিয়ে কথা বলছি, রাইট? আমাদের কিন্তু কাজ অলরেডি শেষ, ঠিক আছে? সো আমাদের পজিশন অনলি কিওয়ার্ড গেল, তারপর হচ্ছে আমাদের আরবিটারি কিওয়ার্ড গেল, এরপর হচ্ছে আমাদের কিওয়ার্ড আর্গুমেন্টস গেল, তারপর হচ্ছে আমাদের আরবিটারি আর্গুমেন্টস তো আমাদের শেষ অবশ্যই। এখানে পাসিং এর লিস্ট ইজ, আচ্ছা, পাসিং এর লিস্ট ইজ অ্যান আর্গুমেন্ট, এটা কিন্তু আমরা দেখাই না, রাইট? সো আমরা চাইলে একটা ফাংশনের মধ্যে আমরা কি করতে পারি বলুন তো, একটা লিস্টও আমরা কি করতে পারি, অবশ্যই পাস করতে পারি। ফর এক্সাম্পল আমাদের একটা ফাংশন আছে, যে ফাংশনটা হচ্ছে আমাদের সাপোজ নাম হচ্ছে লিস্ট পাসিং নামে আমি একটা ফাংশন তৈরি করলাম, লিস্ট পাসিং। সো এর মধ্যে আমার প্যারামিটার হচ্ছে সাপোজ একটা লিস্ট থাকবে, সো আমি এলআই নিলাম, নেওয়ার পরে আমি এখানে প্রিন্ট, আচ্ছা এখন আমি যখন ফাংশনটাকে কল করবো, সাপোজ এখানে তো আমাদের কিছু থাকবে, সো আমি আপাতত পাস স্টেটমেন্ট দিয়ে রাখলাম। এখন আমি ফাংশনটাকে যখন কল করবো তাহলে আমি কিভাবে করব, লিস্ট আন্ডারস্কোর পাসিং এই নামটাকে দিব, দেন আমি এখানে কি করব দেখেন, আমি এখানে বলতেছি কি একটা লিস্টকে আমি চাইলে পাস করতে পারি। সো এই এলআই প্যারামিটারের মধ্যে আমি এখন চাইলে কি একটা লিস্টকেও পাস করতে পারি, যে কোনো ডেটা আপনি পাস করতে পারেন, লিস্ট, ডিকশনারি, টাপল, হোয়াট এভার ইউ ওয়ান্ট। সো আমি চাইলে এখন একটা লিস্টকে সাপোজ পাস করব, সো 2 3 4 এর একটা লিস্ট আমি পাস করলাম, তাহলে এই এলআই এর মধ্যে এখন ডিরেক্ট এই লিস্টটা আসলো। আসার পরে কি হবে, দেন আমি সাপোজ এই এলআই নিয়ে কাজ করতে পারি। ফর এক্সাম্পল আমি জাস্ট ট্রাভার্স করব, সো আমি অলরেডি লুপ শিখছি এবং আমি বলছি আমরা কিন্তু এই লিস্ট, টাপল এগুলোর মধ্যে কিন্তু আমরা কি করতে পারি বলুন তো, ইয়েস, আমরা ফর লুপ ইউজ করতে পারি এভাবে। এগুলা যারা হচ্ছে এই জিনিসগুলো বুঝেন না, হ্যাঁ, ডিরেক্ট ফাংশনে চলে আসছেন, তাদেরকে অবশ্যই বলবো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সমস্যা আছে। অবশ্যই আপনারা আমার চ্যানেলে যাবেন, যাওয়ার পরে প্লেলিস্টে যাবেন, সিরিয়ালি ভিডিওগুলো দেখবেন, যারা একেবারে নেই। আর যারা অলরেডি এইসব জিনিস জানেন, ফাংশনটা বুঝতে আসছেন, তারা কন্টিনিউ করতে পারেন, রাইট? সো তাহলে এটা কি করবে, আমাদের এই প্রথমে হচ্ছে লিস্ট পাসিং নামে সে দেখতেছে একটা ফাংশন, ওকে ডান, সে কিন্তু ঢুকবে না, সে নিচে আসবে, মানে গ্লোবালের ইয়েতে আসবে, আসার পরে দেখতেছে যে এখানে তাকে কল করা হয়েছে এবং একটা লিস্টকে আর্গুমেন্ট হিসেবে পাস করা হয়েছে। তো সে কি করবে, ডিরেক্ট যেখানে কল করা হয়েছে ওইখান থেকে উপরে চলে যাবে, ফাংশনে আসবে, এই লিস্টটাকে সে এলআই এর মধ্যে নিবে, নেওয়ার পরে এলআই এর মধ্যে লিস্টটা থাকবে। যেহেতু এটা লিস্ট ছিল তাই এলআই এর মধ্যে আমি কিন্তু ফর লুপ ইউজ করতে পারি। তো ফর আই ইন এলআই প্রিন্ট আই, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টকে সে এখন প্রিন্ট করবে। তো আমি যদি এক্সিকিউট করি তাহলে দেখি আমরা 2 3 4, অর্থাৎ আমি যে ভ্যালুগুলো দিছি সেগুলো লিস্টের আইটেম ছিল, রাইট? এখন আসি আমরা, সো এটা তো আমরা দেখছি ডিফল্ট আর্গুমেন্ট ভ্যালুস। হ্যাঁ, আমরা তো ডিফল্ট আর্গুমেন্ট ভ্যালু দেখছি, ওকে। সো এখানে একটা প্রবলেম আছে, এই জিনিসটা আপনারা হচ্ছে একটু এ করে ফেলেন। আমি যত সম্ভব এখানে ভুল কোড এক্সাম্পলটা হচ্ছে নিছি আর কি। সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের কি বলেন তো, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আরবিটারি আর্গুমেন্টস, রাইট? বাট আমরা কোডটা হচ্ছে আরবিটারি আর্গুমেন্টসের, বাট আমরা হচ্ছে ডিফল্ট আর্গুমেন্টসের জন্য দিচ্ছি। তো ডিফল্ট আর্গুমেন্টস হচ্ছে ওই যে কোনো একটা প্যারামিটারের মধ্যে আপনি ডিফল্ট একটা ভ্যালু দিলেন, যেটা হচ্ছে আপনি যদি কোনো ভ্যালু পাস না করেন আর্গুমেন্ট হিসেবে পরবর্তীতে ফাংশন কলে, সেক্ষেত্রে সেই ডিফল্ট ভ্যালুটা হচ্ছে কাজ করবে, রাইট? এটা কিন্তু আমরা করে দেখছি। আজকে এই ভিডিওর মাধ্যমে পাইথনের ফাংশনে যা যা ছিল আমি আশা করতেছি সব কিছু কভার করা হয়েছে। সো আপনারা যারা পূর্বের ভিডিওটি দেখেন নাই অবশ্যই ফার্স্টে ওই ভিডিও দেখবেন, দেন আজকের ভিডিও দেখবেন, ঠিক আছে? সিমিলারিটি মেনটেন করবেন। আমার প্লেলিস্টে যাবেন, একদম ফার্স্টের ভিডিও থেকে শুরু করে আপনি ডে 1 ডে 2 ডে 3 এভাবে কিন্তু আপনি ভিডিও পেয়ে যাবেন। তো ওইগুলো দেখেন,
আপনি প্রোগ্রামিং খুব ভালোভাবে শিখতে পারতেছেন। শুধুমাত্র যে পাইথন শিখবেন এমন না কিন্তু, রাইট? ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করতেছি পাইথন, বাট অ্যাকচুয়ালি আমরা কিন্তু প্রোগ্রামিং এর কোর বিষয়গুলো কিন্তু আমরা এক্সপ্লোর করতেছি থ্রু দ্য কোর্স। সো যাই হোক, আশা করতেছি আপনারা আজকের ভিডিও বুঝতে পারছেন এবং অ্যালং উইথ পূর্বের সব ভিডিও। আগামী টিউটোরিয়ালে আমরা হচ্ছে ডেটা স্ট্রাকচার শুরু করব। আপনারা হচ্ছে ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে হচ্ছে পুরো প্লেলিস্টটা হচ্ছে এভাবে আপনাদেরকে দিয়ে যেতে পারি। আর একটা আপনাদেরকে হাইলি রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? সো যেহেতু এটা চ্যানেলটা নতুন, সো কমেন্টটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, যাতে হচ্ছে ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে যে না, আমার ভিডিওগুলা হচ্ছে আপনাদের ভ্যালু অ্যাড করতেছে, রাইট? হোয়াটএভার, আগামী ভিডিওর জন্য আপনাদের অগ্রিম স্বাগতম জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।